আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইন্টারন্যাশনাল জিকে ইন্টারন্যাশনাল বিষয়ের ক্লাসে। আহ, আপনারা যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জিকে ইন্টারন্যাশনাল অর্থাৎ ওয়ার্ল্ডের যে ম্যাপটা আছে, অর্থাৎ পৃথিবীর যে বিভিন্ন এরিয়া আছে, আজকে আমরা সেই এরিয়ার পরিচয় জানবো। আমরা বিভিন্ন অঞ্চলের পরিচিতি সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসে আপনারা আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন কমেন্টে, আমি একটু দেখতে চাই। আর সেই সাথে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমার সাউন্ডটা আপনাদের ডিভাইসে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে একটু এনশিওর করবেন প্লিজ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা। আচ্ছা, দাঁড়াও, আমি কমেন্ট চেক করবো। আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু জানাবেন। সেই সাথে আপনারা আমাকে এনশিওর করবেন যে আপনারা আমাকে আহ, শুনতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে জয়েন করেছেন ইতিমধ্যে। আহ, বেশ কয়েকজন আমাকে সালাম দিয়েছেন। আহ, সবার সালামের উত্তর একসাথে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমাদের সাথে জয়েন করেছেন অনেকেই। তাহিয়া, মাকসুদা, খাদিজা বেগম, জুথি রহমান, অনেকে জয়েন করেছেন আমাদের সাথে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকে আমাকে সালাম দিয়েছেন, আমি আপনাদের সবার সালামের উত্তর আরো একবার দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2024-25 সেশনে যারা আমাদের ক্লাসে জয়েন করেছেন আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে জানবো সেটি হচ্ছে যে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী অংশ থেকে আমরা বিভিন্ন পরিচয় অঞ্চল পরিচিতি আমরা জানবো। আমরা পৃথিবীর যে মানচিত্র দেখতে পাচ্ছি, আপনারা আমার পেছনে হয়তো মানচিত্র দেখতে পাচ্ছেন। এই যে মানচিত্র দেখতে পাচ্ছি, এই মানচিত্রের বিভিন্ন জায়গায় কোন অঞ্চল, কোন দেশ, কোনটা কোথায় অবস্থিত, আর এগুলি থেকে কিভাবে আমাদের মেডিকেল অ্যাডমিশনে বা ডেন্টাল অ্যাডমিশনে অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, আজকে আমরা আমাদের ক্লাসের পরবর্তী অংশে এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা দেখি আমাদের ক্লাসের বিষয় আজকে কি। আমরা আমাদের প্রথমেই যে স্লাইডের যে পেজটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মহাদেশ পরিচিতি। মহাদেশ, এই যে এই পৃথিবীতে বর্তমানে মহাদেশগুলি রয়েছে বা মহাসাগরগুলো রয়েছে, আমি একটু জানতে চাই যে আপনারা জানেন কিনা এই পৃথিবীতে এখন পর্যন্ত মহাদেশ আছে কয়টা। একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমি একটু দেখতে চাই যে মহাদেশ আছে কয়টা। এই পৃথিবীতে মহাদেশ আছে কয়টা, কাইন্ডলি আমাকে দ্রুত জানান। হ্যাঁ, অনেকে রেসপন্স করতেছেন যে ভাইয়া 7টা। ঠিক আছে, এই যে 7টা মহাদেশ আছে, আপনারা সবাই কি 7টা মহাদেশের নাম জানেন? আচ্ছা, না জানলেও সমস্যা নেই, আজকে ক্লাসে আমরা জেনে নিব। হ্যাঁ, এই যে আমরা পৃথিবীর যে গ্লোবটা দেখতে পাচ্ছি, যে ম্যাপটা দেখতে পাচ্ছি, এই ম্যাপ থেকে কিন্তু আমরা আমাদের যে 7টা মহাদেশ আছে, আমরা এই 7টা মহাদেশ কিন্তু খুঁজে নিতে পারি। কিন্তু তার আগে একটু কথা আমরা বলে রাখি, এই 7টা মহাদেশকে যে আমরা এখন 7টা ভাগে দেখতে পাচ্ছি, আজ থেকে কয়েক মিলিয়ন বছর পূর্বে এই মহাদেশগুলি কিন্তু এরকম আলাদা আলাদা ছিল না। হ্যাঁ, এই যে মহাদেশ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব একটা জায়গাতে ছিল। যেমন আমরা একটু দেখার চেষ্টা করি যে মহাদেশগুলি আহ, কিভাবে ছিল। এই যে আমরা যে মহাদেশটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের পৃথিবীর গ্লোব। আজ থেকে কয়েক মিলিয়ন বছর পূর্বে আমাদের যে ভূভাগটা আছে এই ভূভাগটা একত্রিত অবস্থায় ছিল। একত্রিত অবস্থায় যে ভূভাগটা ছিল, এই ভূভাগকে আমরা তখন বলতাম প্যানজিয়া। প্যানজিয়া। আর এই যে জলভাগ যেটা আছে, জলভাগ, এই পুরো জলভাগ যেটা আছে সেই জলভাগকে আমরা বলতাম হচ্ছে প্যানথালাসা। থালাসা, প্যানথালাসা।
অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে কয়েক মিলিয়ন বছর পূর্বে আমরা যে সাতটা মহাদেশের কথা এখন আলোচনা করব, এই সাতটা মহাদেশ কিন্তু সাতটা ভাগে বিভক্ত ছিল না, বরং এই সাতটা মহাদেশ একত্রিত অবস্থায় ছিল, একটা ভূ আকারে ছিল। আর সেই ভূ আকারটার নাম হচ্ছে কি, প্যানজিয়া। আর আমরা যে এখন জলভাগ দেখে থাকি বা পাঁচটা মহাদেশ দেখে থাকি, মহাসাগর দেখে থাকি, এই পাঁচটা মহাসাগরও একত্রিত অবস্থায় ছিল, যার নাম ছিল প্যানথালাসা। কালের পরিক্রমায় আস্তে আস্তে এই ভূভাগটা সম্প্রসারিত হতে হতে বর্তমানে সাতটা মহাদেশে রূপ নিয়েছে। আর এই সাতটা মহাদেশটা কি, সেটা আমরা আমরা আমাদের ইয়া থেকে দেখে নেই। সাতটা মহাদেশ আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এশিয়া। এটা হচ্ছে এশিয়া মহাদেশ। হ্যাঁ, আমরা যদি ম্যাপে আরেকটু বড় করে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এশিয়া মহাদেশ হচ্ছে এইটা, এই পাশটাতে। এই পাশটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এটা এশিয়া মহাদেশ। অর্থাৎ এই পৃথিবীকে যে আমরা সাতটা মহাদেশে এখন দেখতে পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে বড় মহাদেশটার নাম কি, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। এছাড়াও এশিয়া মহাদেশের পাশাপাশি আরো যেগুলি আছে এগুলি আমরা একটু দেখার চেষ্টা করি। এইটা হচ্ছে এশিয়া, 1 নাম্বার দিলাম আমরা। এরপরে আমরা দিচ্ছি হচ্ছে আফ্রিকা, এটা 2 নাম্বার, আফ্রিকা। এখানে আছে ইউরোপ, এখানে আছে হচ্ছে উত্তর আমেরিকা, এখানে আছে দক্ষিণ আমেরিকা, এইদিকে আছে ওশেনিয়া, আর এই পাশে নিচের দিকে আছে হচ্ছে অ্যান্টার্কটিকা। তাহলে আমরা মহাদেশ কয়টা পেলাম? সাতটা মহাদেশ। আমরা এই সাতটা মহাদেশ বের করার আগে আগেই বলে নিয়েছি যে আমাদের এই সাতটা ভূভাগ যেটা আছে, এই সাতটা ভূভাগ একসময় একত্রিত অবস্থায় ছিল। একত্রিত অবস্থার যে ভূভাগ সেগুলোকে বলা হতো আপনার প্যানজিয়া। এই প্যানজিয়া পরবর্তীতে ভেঙে সাতটা মহাদেশে রূপ নেয়। আর সাতটা মহাদেশের আমরা নাম জানলাম, প্রথমে হচ্ছে এশিয়া, 2 আফ্রিকা, 3 ইউরোপ, 4 উত্তর আমেরিকা, 5 দক্ষিণ আমেরিকা, 6 ওশেনিয়া, এবং 7 হচ্ছে কি, অ্যান্টার্কটিকা। এই পর্যন্ত ক্লিয়ার? আমাদের সাতটা মহাদেশ, এটা আমরা মোটামুটি সবাই জানি, তবু আমরা একটু রিকল করতেছি, আমরা একদম ইজি জায়গা থেকে শুরু করতেছি, আস্তে আস্তে আমরা একটু মানে ডিপে যাব। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার? আপনারা আমাকে এনশিওর করেন যে আমরা সাতটা মহাদেশ যে আমাদের ম্যাপে বা গ্লোবে যে দেখাইলাম, এগুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্টে জানান যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে অথবা হয়নি। ক্লিয়ার? এখন ক্লিয়ার, ঠিক আছে। ক্লিয়ার। থ্যাংক ইউ, আপনারা রেসপন্স করতেছেন, আমাদেরকে খুব ভালো লাগছে যে আপনারা রেসপন্স করেছেন। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে আপনারা আমাদের সাথে রয়েছেন। ওকে, আমরা সাতটা মহাদেশ দেখতে পেলাম। এখন কথা হচ্ছে, যদি আপনাদের কারো কাছে যদি ওয়ার্ল্ডের যে ম্যাপটা এটা যদি থাকে, একটু বের করবেন ওয়ার্ল্ডের ম্যাপ। আজকে আমরা কাজ করব দুইটা জায়গা থেকে, আমরা তথ্য নিব দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে পৃথিবীর মানচিত্র, আর আরেকটা হচ্ছে ইনফরমেশনের দিক দিয়ে আমরা আমাদের রেটিনা যে বইটা আছে, আমরা এখান থেকে তথ্যগুলো নেব। ঠিক আছে, অর্থাৎ আমরা ম্যাপ ভিত্তিক কাজ করব, কিন্তু ইনফরমেশন গুলো সংগ্রহ করবো আমাদের রেটিনা ডাইজেস্ট বুক থেকে, যেটা জিকের আন্তর্জাতিকের জন্য দেওয়া হয়েছে। তো যাদের হাতের কাছে আছে আপনারা কাইন্ডলি একটু বের করবেন, আমরা পেজ ধরে ধরে দাগায় দেওয়ার চেষ্টা করবো একটু পরে, হ্যাঁ? আচ্ছা, সাতটা মহাদেশ আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। এই সাথে আমরা দেখবো যে পাঁচটা মহাসাগর আছে। মহাদেশ দেখলাম পাঁচটা, সাতটা, এখন দেখবো মহাসাগর আছে কয়টা, পাঁচটা। এখন এই পাঁচটা মহাসাগর কোনটা কোথায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি মহাসাগরগুলো। দেখুন, সবচেয়ে বড় যে মহাসাগরটা আছে এটাকে আমরা দাগাই নেই, এইটা এই দিকে এভাবে আসবে, এইটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে সবচেয়ে বড় যে মহাসাগরটা আছে এটার নাম কি? এইটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটাকে আমরা এক দেই, এক। এরপর মাঝামাঝি যে অঞ্চলটা আছে বা যে অংশটুকু আছে এর নাম আটলান্টিক, আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর 2 নম্বরে যেটা আছে এইটা। এরপর এদিকে দেই ইন্ডিয়ান ওশান, এটা হচ্ছে ভারত মহাসাগর, এটাকে আমরা 3 নাম্বার দিলাম, ভারত মহাসাগর। আর উপরের দিকে হচ্ছে উত্তর মহাসাগর, আর নিচে কি, দক্ষিণ মহাসাগর। এই হচ্ছে আমাদের পাঁচটা মহাসাগর। উত্তরটাকে আবার আর্কটিক বলা হয়, আর নিচেরটাকে বলা হয় কি, অ্যান্টার্কটিক, অর্থাৎ আর্কটিক বা অ্যান্টার্কটিক। এইভাবে আমরা আমাদের পৃথিবীর যে গ্লোবটা আছে, এই গ্লোব থেকে আমরা জানতে পারলাম যে আসলে এই পৃথিবীতে বর্তমানে স্থলভাগ সাতটা ভাগে বিভক্ত। এই সাতটা স্থলভাগকে সাতটা মহাদেশ বলা হয়, আর জলভাগ 5 ভাগে বিভক্ত। এই পাঁচটা জলভাগকে পাঁচটা মহাসাগর বলা হয়। ক্লিয়ার? এখন আমরা আরেকটু ডিপে যাই। দেখুন,
আমরা আমাদের প্রথমে যে আমরা প্রথমে হচ্ছে আমাদের যে মহাদেশের কথা বলেছিলাম সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা এখন এশিয়া মহাদেশ নিয়ে একটু পড়াশোনা করব। আচ্ছা, আমাদের প্রথম এখন পড়ার যে বিষয় সেটা হচ্ছে কি এশিয়া মহাদেশ, এইটাই আমরা পড়বো। ওকে, আমরা প্রথমে পড়ার সিস্টেমটা জেনে নিব, একটা মহাদেশ সম্পর্কে ডিটেলস পড়বো, আর এই প্যাটার্নে আমরা বাকি সাতটা মহাদেশেরও ডিটেলস জেনে নিব একইভাবে। হ্যাঁ, আমরা দেখি এশিয়া মহাদেশ, এখানে আমরা কি দেখতে পাই। ম্যাপে ফিরে আসি। ম্যাপে এইটা হচ্ছে এশিয়া মহাদেশ। ওকে, এই পুরোটা হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ যেটা আছে, সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে কি চীন। তাহলে যদি প্রশ্ন করা হয় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি, তাহলে কোনটা উত্তর হবে? চীন। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি? চীন। একই সাথে যদি বলা হয় এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কি, তাহলে এটা হবে মালদ্বীপ, নিচের দিকে আছে। অর্থাৎ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে চীন, আর এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে কি? মালদ্বীপ। সেম ভাবে আপনি যখন ইউরোপে আসবেন, ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে কি? রাশিয়া। আর সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে কি? ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি আছে কোথায়? ঠিক এই ইতালির একদম মাঝখানে। ইতালি নামক যে দেশটা আছে, এই দেশের মাঝখানে একটা ছিদ্রায়িত রাষ্ট্র, এটাই হচ্ছে ভ্যাটিকান সিটি। ওকে, তাহলে আমরা জানলাম হচ্ছে এশিয়ারটা জানলাম, আমরা জানলাম ইউরোপেরটা। এখন দেখি আফ্রিকাতে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় যে দেশ, সেই দেশের নাম হচ্ছে কি? আলজেরিয়া। আলজেরিয়া। এবং আলজেরিয়াটা সবচেয়ে বড় দেশ। আর সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে সিচেলিস। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশানের মধ্যে অবস্থিত আছে, সাগরের মধ্যে দ্বীপ। আপনি এটা এভাবে এই ম্যাপে দেখতে পাবেন না, জুম করে দেখতে হবে। যদি কখনো আপনি গুগল ম্যাপ সার্চ করেন, জুম করেন, দেখবেন যে ওই দ্বীপটা ওখানে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এভাবে করে আমাদের প্রত্যেকটা মহাদেশের মধ্যে কোন দেশ আয়তনে সবচেয়ে বড়, কোন দেশ আয়তনে সবচেয়ে ছোট, এই ইনফরমেশনগুলো আমরা আমাদের বই থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি প্রথম দিকে তিন চারটা মহাদেশের ব্যাপারটা দেখাই দিলাম, যে এভাবে করে ফাইন্ড আউট করবেন যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা, সবচেয়ে ছোট কোনটা, ইউরোপের সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা। সেম ভাবে আমি হোমওয়ার্ক দিচ্ছি, উত্তর আমেরিকার সবচেয়ে বড় কোনটা, ছোট কোনটা, তারপর দক্ষিণ আমেরিকার, একইভাবে ওশেনিয়ার যেটা আছে এগুলো। অর্থাৎ প্রত্যেকটা মহাদেশ থেকে সবচেয়ে বড় দেশ এবং সবচেয়ে ছোট দেশ আয়তনে, এগুলো আপনারা দেখে নেবেন নিজ দায়িত্বে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের মোটামুটি সাতটা মহাদেশ, এই সাতটা মহাদেশ থেকে কি পড়তে হবে প্রাইমারি লেভেল আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি। এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, আপনারা আমার পেছনে যে ম্যাপটা আছে, এই ম্যাপ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আপনারা ম্যাপ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করেন। বলেন যা, এই যে উত্তর আমেরিকা নামে একটা মহাদেশ আছে, উত্তর আমেরিকা মহাদেশ, এই উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা আয়তনে? বলতে পারবেন? উত্তর আমেরিকা মহাদেশে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? এটা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাই দেন। আমি একটু চেক করি যে আপনারা কে কে রেসপন্স করতেছেন। হ্যাঁ, অনেকে লিখতেছেন কানাডা। MFZ রহমান লিখছেন কানাডা, মমিনুল ইসলাম লিখছেন কানাডা। আমি সবার নাম পড়তে পারতেছি না, সবাই খুব দ্রুত লিখতেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, খুবই রেসপন্সিভ আপনারা, খুব দ্রুত রেসপন্স করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কানাডা। হ্যাঁ, উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে কি? কানাডা। থ্যাংক ইউ। ওকে ওকে, এ পর্যন্ত শেষ, আর কমেন্ট করতে হবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা কোশ্চেন করি, দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা আয়তনে? দক্ষিণ আমেরিকা মহাদেশের, এটা একটু লিখে দেন তো, আমি একটু চেক করি। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা আয়তনে? আমি প্রশ্ন করেছি যে দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশ যেটা আছে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা দক্ষিণ আমেরিকার? আমি আপনাদের জন্য সহজ করে দিলাম, এই যে আপনাদের সামনে আমি দক্ষিণ আমেরিকার স্ট্রাকচারটা নিয়ে আসলাম। এখন আমাকে দেখে বলেন যে দক্ষিণ আমেরিকা মহাদেশ
সবচেয়ে বড় দেশ কোনটা? ব্রাজিল লিখতেছেন। আচ্ছা ঠিক আছে, ব্রাজিল লিখছেন বুঝলাম, কিন্তু সেভেন আপ কেন লিখতেছেন? এটা কিন্তু ঠিক না। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা? ব্রাজিল। কেউ সেভেন আপ লিখবেন না। আচ্ছা, আমরা আমরা একই সাথে আমাদের যেগুলো আমি দেখাইলাম এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা থেকে, আর বাকিটা আপনাদের থেকে আমরা জানলাম, এভাবে মোটামুটি আমাদের পড়া বেশ খানিকটা এগিয়ে গেল। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা কিন্তু অবশ্যই বাসায় বসে এই ম্যাপ ভিত্তিক এই হোম টাস্কগুলো আপনারা করবেন, কেমন? ওকে, আমরা তাহলে আমাদের আবার আগের স্লাইডে ফিরে যাই। আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম, যে আমাদের কোন মহাদেশে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা, আয়তনে সবচেয়ে ছোট দেশ কোনটা, এই ব্যাপারগুলো কিন্তু মোটামুটি আপনাদের যে বুকটা আছে, যে ডাইজেস্ট যেটা আছে, এটা ঠিক 22 নম্বর পেজে লেখা আছে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে স্লাইডটা আছে আমার হাতেও কিন্তু বইয়ের সেই পেজটাই আছে, অর্থাৎ 22 নম্বর পেজে এখানে বলা আছে যে কোন মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা, আয়তনে কোনটা ছোট। ওকে, আমরা এখন দেখি এশিয়া যে মহাদেশ আছে, আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? চীন, আমরা একটু আগে দেখে এসেছি। আর ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। সেম ভাবে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া, ক্ষুদ্রতম হচ্ছে সিচেলিস। উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ কানাডা, আর সবচেয়ে ছোট দেশ কি? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল, আর সবচেয়ে ছোট দেশের নাম কি? সুরিনাম। ইউরোপের সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া, আর সবচেয়ে ছোট দেশের নাম কি? ভ্যাটিকান সিটি। ওশেনিয়ার সবচেয়ে বড় দেশের নাম অস্ট্রেলিয়া, আর আয়তনের সবচেয়ে ছোট দেশের নাম কি? নাউরু। মোটামুটি 7টা মহাদেশ থেকে আমরা 6টা মহাদেশের সবচেয়ে বড় দেশ এবং সবচেয়ে ছোট দেশের নাম আমরা জেনেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এই কি বলা যায়, আমাদের যে অ্যান্টার্কটিকা মহাদেশ আছে, এখানে কেন দেশ নাই? এখানে এখানে কেন আসলে যে অ্যান্টার্কটিকা যেটা আছে, এখানে আমরা কোনো দেশ দেখতে পাচ্ছি না কেন ভাই? এখানে বড় দেশও নাই, ছোট দেশও নাই, কারণ কি বলেন তো? অ্যান্টার্কটিকাতে বড় দেশও নাই, ছোট দেশও নাই, কারণ কি? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া এশিয়ার সবচেয়ে বড় দেশ রাশিয়া হবে কিনা। এখানে আমি একটু কনফিউশন আপনাদেরকে দূর করি, আমি আবার ম্যাপে ফিরে আসি। আপনারা রাশিয়াকে যে জন্য বলছেন এশিয়ার সবচেয়ে বড় দেশ, রাশিয়াটা, এই যে রাশিয়া, রাশিয়া আয়তন হচ্ছে সবচেয়ে বড় দেশ। এখন কথা হচ্ছে যে রাশিয়াটাকে কাউন্ট করা হয় রাজনৈতিক ক্ষেত্রে বা পরিসংখ্যানগত সব দিক দিয়েই কাউন্ট করা হয় আপনার ইউরোপের সাথে। যদিও ভৌগোলিকভাবে রাশিয়া অবস্থিত এশিয়া মহাদেশে, তবুও কাউন্ট করার সময় রাশিয়াকে কাউন্ট করা হবে ইউরোপের মধ্যে। বুঝতে পেরেছেন? এ পর্যন্ত আমরা জানি যে রাশিয়া ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশে হলেও যখন আমরা পরিসংখ্যান করব, যখন আমরা রাজনীতির কনসেপ্টগুলো নিয়ে আসব, যখন আমরা ডিপ্লোমেসি পড়ব, তখন এই রাশিয়াকে অন্তর্ভুক্ত করতে হবে ইউরোপের সাথে। আর রাশিয়ান মানুষ যারা আছেন তারাও কিন্তু নিজেদেরকে এশিয়ান বলেন না, ইউরোপিয়ান বলেই পরিচয় দেন। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? ওকে। আচ্ছা, অ্যান্টার্কটিক নিজেই কান্ট্রি, বরফ, ঠিক আছে, তাপমাত্রা অনেক কম, ঠিক আছে। থ্যাংক ইউ, অনেকে রেসপন্স করতেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে আছেন এবং খুব ভালো রেসপন্স আপনারা করতেছেন। হ্যাঁ, আপনারা যেভাবে রেসপন্স করতেছেন, যেভাবে পার্টটা গ্রহণ করতেছেন, আমি আশা করি এই পার্ট গ্রহণটা যেন আপনাদের অ্যাডমিশন জার্নিতে কাজে লাগে, আপনারা যেন অ্যাডমিশনে ভালো করতে পারেন। আর আপনাদের যে ড্রিম আছে ডাক্তার হওয়ার, আল্লাহ যেন আপনাদের সবার সেই ড্রিমটা আসলে ফুলফিল করে দেন। ডাক্তার হয়ে আর্তমানবতার সেবা আপনারা জয়েন করেন। আপনাদের সবার জন্য আমি এই দোয়া করতেছি। ঠিক আছে? ওকে, আমরা আবার আমাদের পড়ায় ফিরে আসি। আমরা দেখলাম যে এই পৃথিবীতে 7টা মহাদেশ আছে। 7টা মহাদেশ থেকে আমরা প্রত্যেকটা মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম জেনেছি, সবচেয়ে ছোট দেশের নামও কিন্তু আমরা জেনেছি। এবং একই সাথে আমরা এটাও জেনেছি যে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ বসবাস করে না, ওখানে কোনো বড় দেশ নেই বা ওখানে কোনো ছোট দেশ নেই। কারণ হচ্ছে ওইটা মানুষের বসবাস করার জন্য উপযোগী জায়গা না, ওইটা টোটালি বরফ আবৃত জায়গা। বুঝতে পেরেছেন? এই জন্য অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ বসবাস করে না, যার জন্য ওখানে কোনো বড় দেশও নাই, ছোট দেশও নাই। ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, তাহলে আমরা আমাদের স্লাইডের পরবর্তী পেজে আগাই, দেখে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে।
ওকে, আমরা যে মহাদেশগুলো পড়লাম এই মহাদেশগুলো সম্পর্কে এখন বেশ কিছু আমাদের খুঁটিনাটি তথ্য জানতে হবে। আপনাদের হাতে যদি বই থাকে তাহলে আপনারা 23 নাম্বার পেজে আসেন। আমরা বিভিন্ন মহাদেশের ইনফরমেশন আমরা এখন জানার চেষ্টা করি। এশিয়া যে মহাদেশটা আমরা পড়লাম, এশিয়া মহাদেশটাকে বলা হচ্ছে কি জানেন? সূর্য, এশিয়া মহাদেশে একটা দেশ আছে, সেই দেশকে বলা হয় সূর্যোদয়ের দেশ। কাকে বলা হয়? জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। আচ্ছা, এটা হচ্ছে সূর্যোদয়ের দেশ, এটা হচ্ছে এশিয়ার মহাদেশের জাপানকে বলা হয়। কারণ জাপান কি সর্বপূর্বে অবস্থিত, মনে থাকবে। আচ্ছা, এশিয়া মহাদেশে স্বাধীন দেশ আছে কয়টা? 44টা, এটা মাথায় রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া। আর আধুনিক বিশ্বের মধ্যে এশিয়া মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। নিচের দুইটা যদিও খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, তবে উপরের দুইটা ইনফরমেশন ভালো করে আত্মস্থ করবেন। যে এশিয়া মহাদেশে একটা দেশ আছে যার নাম হচ্ছে জাপান, আর এই জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। জাপানকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, কি নাম জানেন? নিপ্পন। নিপ্পন নামে কিন্তু জাপানকে ডাকা হয়ে থাকে। আর এই যে এশিয়া মহাদেশ আপনারা দেখতে পাচ্ছেন, এই এশিয়া মহাদেশে স্বাধীন দেশ আছে কয়টা? 44টা। ব্যাস, এটা আপনারা যদি আপনাদের হাতে ডাইজেস্টটা থাকে কাইন্ডলি মার্ক করে রাখবেন, এটা কাজে দিবে পরবর্তীতে আশা করা যায়। ওকে, আফ্রিকাতে আসেন। আফ্রিকা হচ্ছে আয়তনে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন বলা হয়। অন্ধকারাচ্ছন্ন কেন বলা হয় জানেন? শিক্ষা দীক্ষায়, সভ্যতায়, টেকনোলজি সব দিক দিয়ে তারা অনেক অনেক পিছিয়ে আছে। এই যে শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার জন্য তাদেরকে অন্ধকারাচ্ছন্ন বলে ডাকা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলা হলো সুসংহত মহাদেশ। সুসংহত মানে কি জানেন? সুসংহত মানে হচ্ছে সুদৃঢ়। সুদৃঢ় মানে ভালোভাবে ঘনীভূত যেটা হয়। আপনারা তো কেমিস্ট্রিতে পড়ে এসেছেন যে ঘনীভূত যে ব্যাপারটা, ঘনীভবনের যে ব্যাপারটা, অর্থাৎ ঘনীভূত খুব ভালোভাবে হয়েছে ওদের মানে আফ্রিকার যে মাটির যে স্ট্রাকচারটা বা মাটির যে গঠন, এটা খুবই দৃঢ় বা খুবই শক্ত, খুবই স্ট্রং। এই জন্য এটাকে বলা হয় সুসংহত মহাদেশ। আর একই সাথে বলা হয় মালভূমির মহাদেশ। মালভূমিটা কি জানেন? আমরা যে এখন বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় হচ্ছে সমভূমি, মানে কি সমতল জায়গা, তাই না? আর যেখানে পুরোটাই বালি থাকে এটাকে বলা হয় মরুভূমি। ঠিক তেমনি এরকম একটা জায়গা আছে, সাপোজ এটা একটা পাহাড়, হ্যাঁ, এটা একটা পাহাড়। পাহাড়ে আপনি এতটুকু উঠলেন, উঠার পরে এটা সমান জায়গা, বেশ কিছু জুড়ে আপনার সমান জায়গা আছে, সমান জায়গা। এরপর পাহাড়টা আবার উপরে উঠে গেল। তাহলে একটা পাহাড় আপনি মাটি থেকে একটু উপরে ওঠার পর এই যে এত অংশ জুড়ে একটু সমান জায়গা পাইলেন, এই সমান জায়গার নামই হচ্ছে কি? মালভূমি। অর্থাৎ আপনি স্থলভাগ যেটা আছে, লেভেলে যেটা আছে, এটা থেকে যখন আপনি উপরে উঠবেন, কিছু উপরে ওঠার পর আবার সমভূমি পাবেন, আবার সমভূমি, এই সমভূমি থেকে আবার পাহাড় পাবেন। অর্থাৎ পাহাড়ের উপরে যে একটা সমতল জায়গা আছে, এইরকম জায়গাকে বলা হয় মালভূমি। কেমন? আমাদের বাংলাদেশে এই টাইপের কোনো মালভূমি নাই, বা পাহাড়ের উপরে কোনো সমতল জায়গা নাই। এই রকম জায়গাগুলো বেশি পাওয়া যায় হচ্ছে আপনার কোথায়? আফ্রিকাতে। তাই এটাকে বলা হচ্ছে কি? মালভূমির মহাদেশ। ওকে। আচ্ছা, আফ্রিকাকে বলা হয় জ্যামিতিক সীমারেখার মহাদেশ। জ্যামিতিক সীমারেখার মহাদেশ কেন বলা হয়? আমরা আবার আমাদের ম্যাপে ফিরে যাই। দেখুন এখানে কি বলতেছে। আপনি এশিয়ার যে দেশগুলি দেখতে পাবেন, এশিয়ার যে দেশগুলি আছে, এশিয়ার দেশগুলো হচ্ছে আপনার, এশিয়ার দেশগুলোর ম্যাপ হচ্ছে আঁকা বাঁকা। দেখুন আমাদের বাংলাদেশ সহ আশেপাশে যা আছে এগুলো কি আঁকা বাঁকা, আঁকা বাঁকা ম্যাপ। আচ্ছা, আমরা আমাদের ইয়াটা একটু, থিকনেসটা একটু বাড়াই নেই। আচ্ছা, এটা হচ্ছে আঁকা বাঁকা। আর এই যে আফ্রিকার যে স্ট্রাকচারটা আছে, অর্থাৎ একটা দেশের যে স্ট্রাকচার, এটা কেমন? অনেকটা জ্যামিতিক আকৃতির। এই দেখুন এখানে সোজা দাগ, এটা অনেকটা এরকম। এদিকে আবার ঠিক এরকমটা, অর্থাৎ ট্রায়াঙ্গেল বা সার্কেল বা হচ্ছে চতুর্ভুজ, এরকমটা অনেকটা জ্যামিতিক শেপ। অন্যান্য দেশগুলোর হয় কি আপনার এই যে আঁকা বাঁকা থাকে না, বাংলাদেশেরও যেমন এই যে এদের কত আঁকা বাঁকা এরকমটা, কিন্তু ওদের বেশিরভাগ দেশের স্ট্রাকচারই হচ্ছে জ্যামিতিক। লাইক বাহুর মতো, হয়তো ত্রিভুজের মতো বা চতুর্ভুজের মতো বা আয়তক্ষেত্রের মতো বা রম্বসের মতো, এরকম শেপের। এই জন্য আপনার আফ্রিকা মহাদেশকে বলা হচ্ছে জ্যামিতিক মহাদেশ। আচ্ছা, বিষুব রেখার অবস্থান এই মহাদেশের মধ্যভাগ দিয়ে। এখন বিষুব রেখা কি এটা আমাদেরকে জানতে হয়, এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বুঝবেন বিষুব রেখাটা আসলে কি জিনিস। এই যে পৃথিবীটা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর ম্যাপ, হ্যাঁ, এই পৃথিবীর এই যে উত্তর এবং দক্ষিণ, উপরে হচ্ছে উত্তর, নিচে কি? দক্ষিণ। এই উত্তর এবং দক্ষিণ ঠিক মাঝখান দিয়ে যদি আমি একটা রেখা টানি, এই যে মাঝ বরাবর যে একটা রেখা টানলাম, ঠিক পৃথিবীর মাঝ বরাবর, এটা হচ্ছে 0 ডিগ্রি রেখা। এটা মাঝ বরাবর হয় নাই, ধরে নেন এটা মাঝ বরাবর। এই 0 ডিগ্রির রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে বিষুব রেখা। এটার আরো অনেক নাম আছে, গুরুবৃত্ত রেখা, মহাবৃত্ত রেখা,
হ্যাঁ, এই রেখাটা হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে গিয়েছে। এটাকে বলা হয় কি? বিষুব রেখা। মনে থাকবে? ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আফ্রিকা মহাদেশকে বলা হচ্ছে জ্যামিতিক সীমারেখার মহাদেশ। আমি যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, আপনারাও কিন্তু এগুলো আপনাদের যে ডাইজেস্ট আছে ডাইজেস্টে আন্ডারলাইন করে নিন, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকবার মানে যেগুলো দাগিয়েছি দেখা গিয়েছে যে এগুলো অনেকবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এসছে বা বিডিএস এ আসছে, অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে। হুম। অথবা বিসিএস এ আসছে, যেগুলো আমি এখন দাগিয়ে দিচ্ছি। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে ভালো করার একটা ট্রিক্স হচ্ছে যে বিসিএস এ যে জিকে গুলো এসছে অতীতে বিসিএস এ, এই বিসিএস কেন্দ্রিক প্রশ্নগুলো আপনারা খুব ভালো করে সমাধান করবেন। আমরা একটু পরে আপনাদের এই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এ পর্যন্ত যতগুলো কোশ্চিন আসছে আমরা এগুলো সমাধান করব আমাদের ক্লাসের পরেই। মানে এগুলি পড়া শেষ হলে আমরা প্রশ্ন ব্যাংক সলভ যখন করব, তখন দেখবো যে আসলে বিভিন্ন বিসিএস এ আসা কোশ্চেনগুলো হুবহু তুলে দেওয়া হয়েছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। সো বিভিন্ন জায়গাতে লাইক মেডিকেল, সরি আপনার বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা মেডিকেল বা ডেন্টালে যে কোশ্চেনগুলো অতীতে এসছে এগুলো ভালো করে আপনারা আত্মস্থ করবেন, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করবেন। আমরা ক্লাসের শেষে করব। তো আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো ওখান থেকে নেওয়া, বিভিন্ন জায়গাতে এসছে তাই আমি দাগিয়ে দিচ্ছি। সো আপনারা চেষ্টা করবেন, হাতে যদি আপনাদের ডাইজেস্ট বইটা থাকে তাহলে আপনারা কত পেজ এটা, 23 নম্বর পেজে আসবেন, পেয়ে যাবেন, এখানে দাগিয়ে নেবেন। হ্যাঁ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে জ্যামিতিক সীমারেখার মহাদেশ। বিষুবরেখার অবস্থান এই মহাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে। বিষুবরেখা কি এটা আমরা জানলাম, অর্থাৎ এই পৃথিবীতে আপনি পূর্ব থেকে পশ্চিম দিকে ঠিক মাঝ বরাবর যে একটা রেখা টেনেছেন, এই রেখাকে বলা হচ্ছে কি? বিষুবরেখা। এই রেখার আরো কিছু নাম আছে, একটা নাম হচ্ছে গুরুবৃত্ত রেখা, একটা মহাবৃত্ত রেখা, ইংরেজিতে বলা ইকুয়েটোরিয়াল লাইন। এই ইকুয়েটোরিয়াল লাইনটা একটা দেশের উপর দিয়ে গিয়েছে আফ্রিকাতে। এই রেখার নামানুসারেই ওই দেশের নামকরণ করা হয়েছে ইকুয়েডর। বুঝতে পেরেছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে ইকুয়েডর যে দেশটা আছে এই দেশের নামকরণ করা হয়েছে কোন রেখা থেকে, ইকুয়েডর নামে যে দেশটা আছে এই দেশের নামকরণ করা হয়েছে কোন রেখা থেকে, আপনারা একটু আমাকে কমেন্টে জানাই দেন, আমি একটু দেখতে চাই যে ইকুয়েডর নামক যে দেশটা আছে এই দেশটার নামকরণ করা হয়েছে কোন রেখা থেকে। আমি একটু কমেন্ট চেক করি। হুম। নিরক্ষরেখা, হ্যাঁ ঠিক আছে, নিরক্ষরেখা একই জিনিস, নিরক্ষরেখাও যা, বিষুবরেখাও তাই, ইকুয়েটরিয়াল লাইনও তাই, গুরুবৃত্ত মহাবৃত্ত সব একই জিনিস। ইকুয়েডর, হ্যাঁ ঠিক আছে, বিষুবরেখা, বিষুবরেখা। হুম হুম। বিষুব ইকুয়েটর। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এখন সবাই রেসপন্স করতেছেন। একজন প্রশ্ন করেছেন, ভাই অন্ধকারাচ্ছন্ন কেন বলা হয়? অন্ধকারাচ্ছন্ন বললাম ওই যে এখনো শিক্ষার আলো ওভাবে পৌঁছায় নাই, সভ্যতার আলো ওভাবে পৌঁছায় নাই, ওরা অনেক পিছিয়ে আছে, এই জন্যই অন্ধকারাচ্ছন্ন বলা হয়ে থাকে ওদেরকে। নিরক্ষরেখা, বিষুবরেখা। ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি পরবর্তীতে আগাই তাহলে। আমরা এশিয়া শেষ করে ফেললাম, আমরা আফ্রিকাও শেষ করে ফেললাম। এখন উত্তর আমেরিকাতে আসি। উত্তর আমেরিকা আসলে কিভাবে আবিষ্কার হলো এই প্রেক্ষাপটটা আপনারা জানেন? দেখুন, 1492 সালে ইতালি নাবিক ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। এইটার কথাটার সাথে আমরা একটু ম্যাপ মিলিয়ে দেখি যে ম্যাপ কি বলে আমাদের। কলম্বাস যিনি আছেন উনি হচ্ছে ইতালির নাবিক। হ্যাঁ, এই যে ইতালি যেটা আছে, আচ্ছা ওকে, এই যে ইতালি নামক যে দেশটা আছে এই দেশ থেকে কলম্বাস সাহেব এদিকে যাত্রা আরম্ভ করলেন। এদিকে যাত্রা আরম্ভ করার পর তিনি এইখানে আসলেন। এইখানে এসে তিনি এই স্থানটা আবিষ্কার করলেন। এই যে স্থানটা আবিষ্কার করলেন এটা করা হয় 1400 কত সালে, আমরা একটু আগে কিন্তু পড়ে এসেছি এখান থেকে, যে 1492 সালে উনি এটা আবিষ্কার করেন। কে? ক্রিস্টোফার কলম্বাস। উনি কোন দেশের নাবিক? ইতালি নাবিক। মনে থাকবে, ইতালি এখানে লেখা আছে। আচ্ছা, ক্রিস্টোফার কলম্বাস। আচ্ছা ওকে, পর্তুগিজ নাবিক আমেরিকাগো ভেসপুসি নামানুসারে এই মহাদেশটির নামকরণ করা হয়েছে। তাহলে আমরা এখানে দুইটা নাম পাইলাম, একটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, আর একটা হচ্ছে কি আমেরিকাগো ভেসপুসি। এই নামটা আপনারা দাগিয়ে রাখেন। ওকে, ঠিক আছে। এরপর আমেরিকা মহাদেশকে ইউরোপ ও আফ্রিকা থেকে পৃথক করেছে কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কোনটা? আমরা যে দেখি এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে কি আপনার ইউরোপ, মাঝখানে কোনটা আছে? আটলান্টিক মহাসাগর। ক্লিয়ার? তাহলে এই দুইটা মহাদেশকে পৃথক করেছে কোন মহাসাগর?
আটলান্টিক মহাসাগর। আপনারা কি ম্যাপ বুঝতে পারতেছেন? সবার কাছে কি ম্যাপ আছে? সবার রুমে কি ম্যাপ আছে? জিকে যখন পড়বেন, ম্যাপ বেসড পড়ার চেষ্টা করবেন। এই অঞ্চলগুলি যদি আপনি ম্যাপ ছাড়া পড়েন, শুধু মুখস্থ করেন, তাহলে কিন্তু এটা মাথায় থাকবে না। এই জন্য যখন আপনি এই জিনিসগুলো পড়বেন, ম্যাপের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন, তাহলে আশা করা যায় আপনার এই পড়াটা মানে স্থায়ী হবে, দীর্ঘক্ষণ মাথায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, একটু মুছে দেই। আচ্ছা, ঠিক আছে, আমরা আগের পেজে চলে যাই এবার। আমরা উত্তর আমেরিকা দেখলাম। একইভাবে দক্ষিণ আমেরিকাতে আমরা আসি, দেখি এখানে কি বলা আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের 12টি রাষ্ট্র রয়েছে, যার মধ্যে 10টা রাষ্ট্র কি লাতিন। লাতিন কিসের নাম জানেন? ভাষার নাম। ভাষার নাম। আর এই মহাদেশের অধিকাংশ ভাষার দেশের ভাষার নাম কি? লাতিন ভাষা। এই জন্য এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে অন্য নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি লাতিন আমেরিকা মহাদেশ। তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্য আরেকটা নাম আছে, সেই নামটা কি? লাতিন আমেরিকা। আপনারা, আমি আরেকবার কোশ্চেন করি, যে দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম কি? কমেন্টে জানাই দেন, আমি একটু চেক করব। একজন জিজ্ঞেস করছেন ভাই পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 23। লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। লাতিন আমেরিকা সবাই লিখতেছেন। এই যে লাতিন আমেরিকা বলছেন, লাতিন কিসের নাম? ভাষার নাম, তাই না? যেহেতু একটা মহাদেশের কয়টা দেশ আছে ওখানে? 12টা রাষ্ট্র আছে। 12টা রাষ্ট্রের মধ্যে যেহেতু 10টা রাষ্ট্রের মানুষই হচ্ছে লাতিন ভাষায় কথা বলে, সেহেতু এটাকে বলা হচ্ছে লাতিন আমেরিকা মহাদেশ। মনে থাকবে? ব্যাস, আমাদের দক্ষিণ আমেরিকা শেষ হলো। এখন অ্যান্টার্কটিকে আমরা আসি। মানব বসতিহীন বরফাচ্ছন্ন মহাদেশ। পৃথিবীর মোট জমাটবদ্ধ বরফের 90% আছে কোথায়? অ্যান্টার্কটিকায়। এটা দাগিয়ে নেন। পৃথিবীতে জমাটবদ্ধ যত বরফ আছে তার শতকরা 90 ভাগই আছে কোথায়? এই অ্যান্টার্কটিকায় আছে। এটা হচ্ছে জনবসতিহীন মহাদেশ। এর প্রধান খনিজ দ্রব্য কয়লা। এটি উচ্চতম মহাদেশ। বৃষ্টিহীন ও গাছহীন মহাদেশ। বলেন, যেখানে বৃষ্টি হয় না, যেখানে গাছপালা নাই, ওখানে মানুষ কিভাবে বাঁচতে পারে? জনবসতির মহাদেশ এগুলিকে বলা হয়। এটা এগুলো এগুলো কি? অ্যান্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য। সেম ভাবে ইউরোপ যেটা আছে, ইউরোপ হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ। ওকে, এটি বিশ্বের ধনী অঞ্চল। এটি প্রাচীন গ্রিস এবং পাশ্চাত্য সংস্কৃতির জন্মস্থান, ইউরোপ। একই সাথে দুটি বিশ্বযুদ্ধ হয় কি কেন্দ্রিক? ইউরোপ কেন্দ্রিক। আর ইউরোপ মহাদেশে যে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ এবং প্রাচীন গ্রিস গ্রিস আছে যে সংস্কৃতি, এটি আপনারা এখান থেকে মার্ক করে পড়বেন। ওকে, লাস্ট, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। এটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে দক্ষিণ অঞ্চল। আপনারা যদি ম্যাপে আসেন, ম্যাপ কি বলবে আপনাদেরকে? উপরের দিকে যেটা, উপরের দিকের এইগুলোর নাম হচ্ছে কি? উপরের দিকে যেটা আছে সেগুলো কি? উত্তর। আর নিচের দিকে যেগুলি আছে সেগুলো কি? দক্ষিণ। এখন যেহেতু অস্ট্রেলিয়া মহাদেশটা নিচের দিকে আছে, তাই এই পাশটাতে আছে। অস্ট্রেলিয়া মহাদেশটা যেহেতু নিচের দিকে আছে, সেহেতু বলা হচ্ছে কি এটা দক্ষিণ। আর এইটার অস্ট্রেলিয়া মানেই হচ্ছে কি দক্ষিণের। ওকে, অস্ট্রেলিয়া শব্দ অর্থ কি? দক্ষিণাঞ্চল। এবার এইটা দাগান। এই মহাদেশের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ডাউন আন্ডার বলা হয়। মানে কি? পানির পানির নিচে বা পানির কাছাকাছি বা পানির নিচে এরকম অনেক স্থান আছে, এই জন্য এটাকে বলা ডাউন আন্ডার। এটাকে দ্বীপ মহাদেশও বলা হয়ে থাকে। ব্যাস, তাহলে আমরা মোটামুটি আমাদের প্রাইমারি লেভেলে যে কাজ ছিল, যে এই পৃথিবীতে 7টা মহাদেশ আছে, আর 7টা মহাদেশ সম্পর্কে বেসিক ইনফরমেশন যেগুলো আছে, লাইক সবচেয়ে বড় দেশ কোনটা, সবচেয়ে ছোট দেশ কোনটা, এগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। এবং একই সাথে 7টা মহাদেশ সম্পর্কে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করেছি। এ পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছে বলে আমি আশা করছি। ক্লিয়ার কি হয়েছে আপনারা আমাকে জানান, যে 7টা মহাদেশ সম্পর্কে আমরা যে বেসিক ইনফরমেশন শেয়ার করলাম, এগুলো আত্মস্থ হয়েছে কি না? ইয়েস অর নো, আমাকে জাস্ট কমেন্টে লিখে জানান যে ইয়েস। আজকে কতটুকু পড়াবেন? আজকে লেকচার অঞ্চল পরিচিতি আপনাদেরকে পড়াবো যতক্ষণ লাগে।
ভাইয়া ফিলিস্তিন কি স্বাধীন দেশ একজন জিজ্ঞেস করেছেন? দেখুন, আহ, একটা দেশ, একটা দেশ পূর্ণ হতে হলে, বা একটা 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 ভূখণ্ডকে যখন আমরা পূর্ণ দেশ বলে স্বীকৃতি দিব, তখন তার চারটা জিনিস থাকতে হবে। হ্যাঁ, চারটা জিনিসের মধ্যে এক নম্বরে হচ্ছে তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। ফিলিস্তিনের সেই ভূখণ্ডটা আছে। দুই, তার হচ্ছে জনগণ থাকতে হবে, জনগণও আছে। তিন, তার সরকার থাকতে হবে, সরকারও আছে। আর চার, তার সার্বভৌমত্ব থাকতে হবে। সার্বভৌমত্ব মানে কি? মানে আমার সিদ্ধান্ত আমি নিব, আমি আমার মতো। যেমন বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এর একটা ভৌমত্ব আছে। কেউ এখানে বাইরের থেকে এসে ইন্টারাপ্ট করতে পারবে না ইন্টারনাল বিষয়ে। ঠিক তেমনি ফিলিস্তিনের প্রবলেমটা হচ্ছে কি, তার তিনটা শর্ত পূরণ হয়েছে, বাট একটা রাষ্ট্র হওয়ার জন্য যে 4 নম্বর শর্ত সার্বভৌমত্ব, এটা আসলে ফিলিস্তিনের এই মুহূর্তে নেই। কারণ তাকে টর্চার করা হয়, তাকে ডমিনেট করা হয়, তার উপর দখলদারিত্ব চালানো হয়েছে জোরপূর্বক। হ্যাঁ, তো সে চাইলেও স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য ফিলিস্তিনকে আসলে এভাবে রাষ্ট্র বলা যাচ্ছে না। ফিলিস্তিনকে এই জন্য জাতিসংঘ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, বরং তাকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে তাদেরকে স্থান দিয়েছে। অর্থাৎ ফিলিস্তিন জাতিসংঘের কোনো সদস্য দেশ নয়, বরং পর্যবেক্ষক রাষ্ট্র। বুঝতে পেরেছেন? একটা রাষ্ট্র হতে হলে চারটা শর্ত লাগবে, তার একটা মিসিং আছে ফিলিস্তিনের। ওকে, আমরা পরবর্তীতে আসি পৃথিবীর বিভিন্ন অঞ্চল পরিচিতি। আমরা এতক্ষণ 7টা অঞ্চল দেখলাম, তাই না? আমাদের যে প্যানজিয়া ছিল, লাইক 7টা মহাদেশ যে একত্রিত অবস্থায় ছিল, এই একত্রিত অবস্থার স্থানটা ভেঙে 7টা ভাগে বিভক্ত হলো, লাইক 7টা মহাদেশ। এখন এই 7টা মহাদেশের মধ্যে আমরা স্পেসিফিক কয়েকটা অঞ্চল আছে যেগুলো বর্তমান পৃথিবীর ভূ রাজনীতি বলেন, বা ডিপ্লোমেসি বা যাই বলেন, এগুলোর জন্য গুরুত্বপূর্ণ বা আলোচিত। আমরা এগুলো এখন জানার চেষ্টা করব, কেমন? এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার বেশ কয়েকটা কোশ্চেন আসছে। সো এই পার্টটা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। ওকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আসেন। আমরা একটু আগে দেখলাম যে 7টা মহাদেশ। এই 7টা মহাদেশকে আমরা এখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে জানার চেষ্টা করব। আমরা একটু আগে এশিয়া দেখলাম। এই এশিয়া মহাদেশকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। লাইক আপনার দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ওদিকে আবার আহ এশিয়া মহাদেশটা যেহেতু আমাদের পৃথিবীর পূর্ব প্রান্তে অবস্থিত, পূর্বের আরেক নাম হচ্ছে প্রাচ্য। তো আমরা এটাকে আবার কয়েকটা প্রাচ্যে ভাগ করেছি, লাইক নিকট প্রাচ্য, মধ্যপ্রাচ্য, দূর প্রাচ্য, এতগুলো ভাগে আমরা ভাগ করেছি। হ্যাঁ, এখন আমরা অঞ্চলগুলো চিনে নেই। আমাদের প্রথমে যে অঞ্চলটা আসছে সেটি হচ্ছে কি, দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার দেশ আছে কয়টা? 8টা দেশ আছে। 8টা দেশ কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান। দেখুন, এতগুলো দেশের নাম আপনার মুখস্থ করতে হবে না, যদি আপনি ম্যাপের এই জায়গাটা বুঝতে পারেন। ওকে, যদি আপনি ম্যাপের এই জায়গাটা বুঝতে পারেন যে এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে পাকিস্তান, এদিকে নেপাল, ভুটান, এই যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, অর্থাৎ উত্তর দিকে হচ্ছে উত্তর এশিয়া, নিচের দিকে কি হবে? উপরের দিকে উত্তর এশিয়া, নিচের দিকে কি? দক্ষিণ এশিয়া। এখন দক্ষিণ এশিয়ার এই 8টা দেশ আছে। আপনি যদি ম্যাপের এই জায়গাটা চিনতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ওই বাকি যে দেশগুলো আছে, বা এই দেশে এখানে যে দেশগুলো আছে, এগুলোর নাম মুখস্থ করতে হবে না। আপনি এইটা আত্মস্থ করতে পারলে এমনিতে মাথায় থেকে যাবে। পরীক্ষায় যদি প্রশ্ন ভাবে আসে যে নিচের কোনটি এশিয়ার দেশ নয়, সরি দক্ষিণ এশিয়ার দেশ নয়, নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? অপশন এ বাংলাদেশ, অপশন বি ভারত, অপশন সি পাকিস্তান, অপশন ডি সৌদি আরব। আমাকে বলেন তো, নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব। চারটার মধ্যে কোনটা? নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? কিন্তু কমেন্টে জানান, আমি দেখতে চাই। সৌদি আরব, সৌদি আরব। বাংলাদেশ বলছেন কেন ভাইয়া? বাংলাদেশ তো দক্ষিণ এশিয়ার দেশ। বাংলাদেশ তো দক্ষিণ এশিয়ার। সৌদি আরব, সৌদি আরব, হ্যাঁ ঠিক আছে, এই যে ডি, ডি বা সৌদি আরব। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনারা ঠিকঠাকই বলেছেন। তার মানে দক্ষিণ এশিয়া, আমরা পৃথিবীটা চিনলাম, পৃথিবীর উপরের দিকটা যেটা আছে ম্যাপের উপরের দিকটাকে বলা হয় উত্তর, আর নিচের দিকটাকে বলা হবে কি? দক্ষিণ। আর ডান পাশকে বলা হবে হচ্ছে পূর্ব, বাম পাশকে বলা হবে কি? পশ্চিম। পূর্বের আরেক নাম হচ্ছে কি? প্রাচ্য। আর পশ্চিমের আরেক নাম হচ্ছে কি? পাশ্চাত্য। ওয়ার্ড মিনিং গুলো মনে রাখার চেষ্টা করবেন, কেমন? ওকে, আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো দেখে ফেলেছি অলরেডি। আচ্ছা, এটা কেন বুঝছে না? আমরা আগের জায়গাতে আবার ফিরে যাই। তাহলে দক্ষিণ এশিয়ার দেশ আমরা 8টা এটা দেখে ফেললাম। একইভাবে
মধ্য এশিয়ার দেশ কয়টা আছে? এশিয়ার আবার ঠিক মিডল জায়গাতে চলে আসেন, এই যে এটা হচ্ছে মধ্য এশিয়া। এই যে মধ্য এশিয়ার দেশ হচ্ছে এই জায়গায়, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এগুলি হচ্ছে কি মধ্য এশিয়ার দেশ। অর্থাৎ এইটা যদি এশিয়া হয়, এটা যদি এশিয়া হয়, এশিয়াকে আমি উত্তর দক্ষিণ ভাগ করলাম। ওকে, উপরের দিকটার নাম হচ্ছে কি উত্তর, নিচের দিকটার নাম কি দক্ষিণ, দক্ষিণ এশিয়া। ওকে, এই ডান পাশের নাম কি পূর্ব, আর বাম পাশের নাম কি পশ্চিম এশিয়া, বা পশ্চিম এশিয়া বলতে আসলে কিছু হয় না। আর মাঝামাঝি যে অঞ্চল, এইটার নাম হচ্ছে কি মধ্য এশিয়া। মনে থাকবে? তাহলে এশিয়া মহাদেশকে আবার আমরা চারটা পার্টে ভাগ করলাম, একটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আর একটা কি আছে অতিরিক্ত, মধ্য এশিয়া। তো এখন মধ্য এশিয়াটা আমাদের জানা প্রয়োজন, যে মধ্য এশিয়ার দেশ কোনগুলো। তো আমরা ম্যাপে দেখে ফেললাম, এখন আমরা আবার লেকচারে চলে আসি। মধ্য এশিয়ার দেশ আছে কয়টা? পাঁচটা। তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, এগুলো হচ্ছে মধ্য এশিয়ার দেশ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি মধ্য এশিয়ার দেশ নয়, অপশন এ তুর্কমেনিস্তান, অপশন বি তাজিকিস্তান, অপশন সি কাজাখস্তান, অপশন সি অপশন ডি পাকিস্তান। বলুন, নিচের কোনটি মধ্য এশিয়ার দেশ নয়? তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান এবং সর্বশেষ পাকিস্তান। কোনটি মধ্য এশিয়ার দেশ নয়? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে অনেকেই বলছেন যে ভাই পরে স্পিডটা বাড়িয়ে দেন, আসলে কি স্পিড বাড়িয়ে দিব? আমাদের তো একটু সময় লাগবে, স্পিডে গেলে তো আমি তো দেখাতে পারবো না ম্যাপে, আপনাদের তো গ্যাপ থেকে যাবে। সো আমি আমার মতো করে আগাচ্ছি, স্পিড বাড়ালে প্রবলেম হবে। হ্যাঁ, আমরা একটু ধীরে যাই, কারণ হচ্ছে অঞ্চলগুলো চিনতে পারলে এই অঞ্চলের সাথে সম্পর্কিত পরবর্তীতে যে পলিটিক্যাল যে ইভেন্টগুলো আছে, যা যে ইতিহাসগুলো আছে, এগুলো আপনি জানতে পারবেন ইজিলি। আর এই অঞ্চলগুলো না চিনলে সমস্যা, এই জন্য আমরা এখানে স্লো আগাচ্ছি, বাট পরবর্তীতে যে টপিকগুলো আসবে এগুলো দ্রুত আমরা খুব ফাস্ট এগিয়ে যাব। ঠিক আছে? এত মানে হতাশ হয়েন না, আমাদের ক্লাস আর আর 1 ঘন্টার বেশি যাবে না। আমি আপনাদেরকে এই এনশিওরিটি দিচ্ছি, মানে শিওরিটি দিচ্ছি। ওকে, দক্ষিণ এশিয়ার দেশ আছে হচ্ছে 8টা, মধ্য এশিয়ার দেশ আছে হচ্ছে কয়টা? 5টা। সেম ভাবে পড়বেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আছে কয়টা? 11টা। মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ফিলিপিন, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। এগুলো ভালো করে পড়বেন এজন্যই কারণ প্রশ্নকর্তা যদি মাঝে মধ্যে প্রশ্ন করে দেন এইভাবে যে নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয়, যখন বলবেন নয় তখন বুঝবেন যে আপনার জন্য খুবই হার্ড একটা মানে জিনিস অপেক্ষা করতেছে। এই জন্য পুরোটা জানা দরকার। ম্যাপটা একবার আত্মস্থ করতে পারলে এগুলো খুবই ইজি, যদি ম্যাপটা একবার আত্মস্থ করতে পারেন। কেমন? ওকে, পরবর্তীতে আসি। এশিয়া মাইনর। মাইনর মানে কি বলেন তো? মাইনর মানে কি কম জায়গা। তো আমরা জানি এই পৃথিবীতে কয়েকটা দেশ আছে, তার মধ্যে স্পেসিফিক যদি বলি তাহলে সেটা হচ্ছে কি তার্কি। তুরস্ক নামে যে দেশটা আছে, এই তুরস্ক, এই দেশটা, তুরস্কটা কোথায় গেল? তুরস্ক যে এখানে আছে। এই তুরস্ক যে দেশটা আছে, এই দেশটা একই সাথে দুই মহাদেশে অবস্থিত। এর এই অঞ্চলটা, অর্থাৎ যে পাশটা আমি এখন ইয়া করে দিচ্ছি, কালো করে দিলাম, এই পাশটা হচ্ছে এশিয়াতে অবস্থিত, আর উপরের ফাঁকা জায়গাটুকু হচ্ছে কি ইউরোপে অবস্থিত। অর্থাৎ এই যে তুরস্কের যে জায়গাটুকু এশিয়া মহাদেশের, তুরস্ক নামক দেশটা দুই মহাদেশে অবস্থান করতেছে। এর একটা অংশ ইউরোপে আছে আর একটা অংশ কোথায় আছে? এশিয়াতে আছে। তো এই তুরস্কের যে অঞ্চলটুকু এশিয়া মহাদেশের অংশ, এই অঞ্চলকে বলা হয় এশিয়া মাইনর। মনে থাকবে? তাহলে এশিয়া মাইনর মানে হচ্ছে কি তুরস্কের এশীয় অঞ্চলটা। ওকে, এটা আমাদের গেল। ইন্দোচীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই তিনটা দেশকে ইন্দোচীন বলা হচ্ছে, সেটা হচ্ছে এই পাশে, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। ইন্দোচীন এই জন্যই বলা হয়, ইন্দো মানে ইন্ডিয়ান, আর চীন মানে কি চায়না। চীন অর্থাৎ ইন্ডিয়া এবং চীন, এই দুইটা দেশে যে কালচারাল যে সংমিশ্রণের ভিত্তিতে যে কালচার গড়ে উঠেছে, সেটা এই দেশগুলোতে পাওয়া যায়, দুইটা মিক্সড, এই জন্য এটাকে ইন্দো চীন বলা হয়। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটি ইন্দো চীনের দেশ নয়, এই তিনটা দিয়ে দিবে, আর একটা দিবে থেকে বাইরে থেকে দিবে, সুতরাং তখন কিন্তু আনসার করতে হবে। ওকে, ইন্দো চীন গেল। এবার পরবর্তী তিনটা একসাথে পড়বে, একটা হচ্ছে কি দূর প্রাচ্য, মধ্য প্রাচ্য, নিকট প্রাচ্য। দূর, মধ্য আর নিকট, এটা বলতে কি বোঝায়? আমরা আবার ম্যাপে ফিরে আসি। দেখুন, পৃথিবীর ঠিক আমরা কি বলা যায়,
উত্তর থেকে দক্ষিণ দিকে একদম মাঝ বরাবর আমরা একটা রেখা টানবো, যদি আমরা ঠিক উত্তর থেকে দক্ষিণ দিকে মাঝ বরাবর একটা রেখা টানি, তাহলে সেই রেখাটা এই পাশ দিয়ে আসবে। এইটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার এই পাশটা হবে কি পূর্ব, এই পাশটা হচ্ছে কি পশ্চিম। আমরা জানি পূর্বের অপর নাম হচ্ছে কি প্রাচ্য। পূর্বের অপর নাম প্রাচ্য। পূর্বের অপর নাম কি প্রাচ্য। এখন এই রেখা থেকে কাছের যে অংশটা এটা নিকট প্রাচ্য বা নিকট পূর্বের অঞ্চল, আর একটু দূরে গেলে সেটা মধ্যপ্রাচ্য, আর এই দিকে গেলে আরো দূরে গেলে সেটা কি হবে দূর প্রাচ্য। একটা ট্রিক্স এখানে শিখিয়ে দেই। এই যে 0 ডিগ্রি যে রেখাটা গেছে মাঝখান দিয়ে, মাথায় রাখবেন এই রেখাটা গিয়েছে ইংল্যান্ড, ইংল্যান্ডের উপর দিয়ে গিয়েছে। এখন ইংল্যান্ড তারা কি ব্রিটিশ, তো ব্রিটিশদের কাছ থেকে যারা কাছে তারা নিকটপ্রাচ্য, যারা একটু দূরে তারা মধ্যপ্রাচ্য, আর যারা আরো দূরে তারা কি হবে দূরপ্রাচ্য। এটা মাথায় রাখবেন। মেইনলি আমরা হিসেব করবো 0 ডিগ্রি থেকে, বাট এটা মনে রাখার সুবিধার্থে ধরে নেই যে ব্রিটিশদের থেকে যারা কাছে তারা নিকটে, যারা আরেকটু দূরে তারা মধ্য, আর যারা একদম দূরে তারা কি হবে দূরপ্রাচ্য। এখন দেখি কোথায় কোন রাষ্ট্রগুলো আছে। নিকট প্রাচ্যে লেবানন আছে, ইসরায়েল আছে, সিরিয়া আছে, জর্ডান আছে। আর আরেকটু যদি আপনি মধ্যপ্রাচ্যে আসেন, সৌদি আরব, ইয়েমেন, ইরাক, ইরান, বাহরাইন এই দেশগুলো আছে। আরো দূরে গেলে কি পাবেন, উত্তর কোরিয়া, তাইওয়ান, মঙ্গোলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া। সেগুলো ম্যাপ থেকে পড়ে নিতে হবে, এবং কোন রাষ্ট্রটা কোন অঞ্চলে অবস্থান করতেছে এগুলো খুব ভালো করে ফাইন্ড আউট করবেন। ওকে, বাল্টিক অঞ্চল এটা একটা অঞ্চল, অর্থাৎ বাল্টিক সাগরের তীরবর্তী কয়েকটা অঞ্চল আছে। দেখুন এইটা হচ্ছে বাল্টিক সাগর। এই সাগরের তীরবর্তী যে দেশ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। মনে থাকবে, এস্তোনিয়া, লিথুনিয়া আর লাটভিয়া, এটা হচ্ছে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ। বলকান অঞ্চল, তুর্কি শব্দ বলকানের অর্থ কি পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল। ইউরোপের যে দেশটা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল, অর্থাৎ পাহাড় বেশি যেখানে পাওয়া যায় সেটা কি বলকান অঞ্চল। এগুলো কি আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, এটা ইউরোপের ঠিক এই জায়গাতে অবস্থিত। ওকে, আবার পিডিএফ এ আসি। ককেশাস অঞ্চল, এটা আমরা ঠিক যেখানে দেখাইলাম বলকান অঞ্চল ঠিক তার পাশে আছে, আপনার ম্যাপ থেকে এটা হোমওয়ার্ক করে নেবেন। ওকে, আমরা সামনে আগাই আরো। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান মানে হচ্ছে পৃথিবীর একদম উপরের দিকে 5টা দেশ আছে যাদের মধ্যে কালচারাল অনেক মিল পাওয়া যায়। এই মিল সম্পন্ন দেশগুলো হচ্ছে মোটামুটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এবং তারা বর্তমানে পৃথিবীর সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। আপনি সুখী দেশের যে পরিসংখ্যানগুলো আছে দেখবেন যে এর প্রথম দিকে থাকবে এই আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এই দেশগুলি থাকবে। এই দেশগুলি কোথায় আছে ম্যাপে ফিরে আসেন, এই যে উত্তরের এই দেশগুলো, এই দেশগুলি হচ্ছে আপনার এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, নরওয়ে, সুইডেন, আইল্যান্ড, এই দেশগুলো। ওকে, আচ্ছা, এগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। সেম ভাবে হর্ন অফ আফ্রিকা আমরা জানবো। হর্ন অফ আফ্রিকা মানে কি, হর্ন মানে হচ্ছে কি শিং, গরুর মাথায় যে শিংটা থাকবে, হ্যাঁ ওই শিং, বা ছাগলের মাথায় যে শিংটা থাকবে সেই শিং, যেটা আমরা দেখি। তো হর্ন অফ আফ্রিকা মানে হচ্ছে কি আফ্রিকার শিং। আফ্রিকার শিং মানে কি, আফ্রিকাতে 4টা রাষ্ট্র আছে, এই 4টা রাষ্ট্রকে একত্রিত অবস্থায় এমন ভাবে দেখা যায় মনে হয় এইটা যেন আপনার মানে গরুর বা মহিষের ওই মাথার ওই শিংয়ের মতো। দেখুন একটু স্ট্রাকচারটা দেখুন, এখান থেকে এসে এইভাবে এসে এটা, অর্থাৎ এই যে আমরা দেখতে পেলাম যে দুইটা, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি, এই 4টা দেশকে একসাথে কি বলা হয়, হর্ন অফ আফ্রিকা বলা হয়। তাহলে আমাদের হর্ন অফ আফ্রিকা শেষ। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, এগুলি আপনাদের হোমওয়ার্ক, আপনারা পড়ে নেবেন ম্যাপ থেকে। ওকে, ক্যারিবিয়ান অঞ্চল কোনটা বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কোনটা, এই আমেরিকার ঠিক পূর্ব দিকের যে দ্বীপগুলি আছে এগুলোকে ক্যারিবিয়ান অঞ্চল বলা হয়। ওকে, ব্যাস। তারপরে আসেন, দক্ষিণ আমেরিকার 12টি দেশ আছে, এগুলো আপনার এখানে থেকে ফাইন্ড আউট করে করে পড়বেন। এই যে এখানে কলম্বিয়া আছে, ব্রাজিল আছে, বলিভিয়া আছে, পেরু আছে, চিলি আছে, আর্জেন্টিনা আছে। এটা তারা ভালো বুঝবেন যারা কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট দেখে থাকেন। হুম, যারা কোপা আমেরিকা দেখে থাকেন তারা হয়তো এই দেশগুলোর নাম খুব ভালোভাবে জানেন। আর যারা এখনো মানে যারা এগুলো দেখেন না বা ফুটবল টুর্নামেন্ট দেখেন না, তাদের কাছে হয়তো এই দেশের নামগুলো নতুন বলে মনে হতে পারে। সো আপনারা ম্যাপ থেকে পড়বেন এবং ফাইন্ড আউট করে করে পড়বেন, আশা করি খুব দ্রুত এগুলো আত্মস্থ হয়ে যাবে। ওকে, ওশেনিয়া মানে কি অস্ট্রেলিয়া মহাদেশ। আগে আমরা বলতাম অস্ট্রেলিয়া, বাট অস্ট্রেলিয়া আমরা বলবো না, কারণ এখানে অস্ট্রেলিয়া ছাড়াও আরো বেশ কয়েকটা দেশ আছে। হ্যাঁ, ওকে। এরপর আছে মেলোনেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, দ্বীপ ভিত্তিক কয়েকটা দেশ আছে। আবার আপনারা ম্যাপে ফিরে আসেন, এগুলো কোনগুলো, মেলোনেশিয়া, মাইক্রোনেশিয়া। এই যে মাঝখান দিয়ে আমরা যে রেখাটা টেনেছিলাম পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে, হ্যাঁ, এই মাঝখান দিয়ে যে রেখার দক্ষিণের যে অঞ্চলগুলি আছে,
এই দক্ষিণ অঞ্চলগুলোকে বলা হয় মেলোনেশিয়া, আর উপরের দিকে যে অঞ্চলগুলো আছে এগুলোকে বলা হয় মাইক্রোনেশিয়া, আর ডান পাশে গুলোকে বলে পলিনেশিয়া। অর্থাৎ দ্বীপ মিলে অনেকগুলো রাষ্ট্র হয়েছে। এই দ্বীপ সমৃদ্ধ এরিয়াগুলোকে একটাকে বলা হয় দক্ষিণ সাইডে যেটা আছে মেলোনেশিয়া, উপরেরটা মাইক্রোনেশিয়া, আর পূর্ব দিকে গেলে কি হবে, এটা পলিনেশিয়া হবে। ব্যাস, তাহলে আমরা তিনটা একসাথে শেষ করলাম, মেলোনেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। এই দেশগুলো কোনটা কোথায় অবস্থান করতেছে এগুলো আপনারা জানার চেষ্টা করবেন। মোটামুটি আমরা আহ শেষ করলাম এখানে। পরবর্তীতে আসি বিশেষ কিছু অঞ্চল। সুপার ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক পরাশক্তি, যুক্তরাষ্ট্র, জাপান, চীন। কেন তারা, আপনারা ভালো জানেন, পাওয়ারফুল রাষ্ট্র, তাদের পারমাণবিক কি বলে ইকোনমিক স্ট্যাবিলিটি অনেক বেশি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সব মিলে তারা অনেক বেশি, মানে অর্থনীতির মানে কি বলা যায় খুব ভালো জায়গাতে আছে। তো তাদের মধ্যকার যে আপনার বন্ধন বা যে জোট, এটাই হলো অর্থনৈতিক পরাশক্তি। থ্রি টাইগার্স বলা হয় তিনটাকে, জাপান, জার্মানি, ইতালি, এটাও ইকোনমিক। ফোর টাইগার্স, ড্রাগন, অর্থনীতির দেশ, সব ইকোনমি বেসড। দেখছেন, মানে এই পৃথিবীতে যাদের টাকা বেশি আছে, টাকায় টাকায় ভালো বন্ধুত্ব হয়। যাদের টাকা পয়সা বেশি আছে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছে, তাদের মধ্যে জোট হয়েছে। এবং টাকা যাদের আছে একত্রিত অবস্থায় তাদেরকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। কাউকে ডাকা হচ্ছে সুপার পাওয়ার, কাউকে ডাকা হচ্ছে থ্রি টাইগার্স, কাউকে ডাকা হচ্ছে ফোর কি বলে আপনার ফোর টাইগার্স, বা ডাকা ড্রাগন, অর্থনীতির দেশ। এগুলো টাকার জন্য, স্ট্যাবিলিটি আছে তাদের এই জন্য। ওকে। সুপার সেভেন, সুপার সেভেন এই যে এই দেশগুলি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ আগের ফোর। ইস্ট এশিয়ান মিরাকল, এগুলো হচ্ছে ইকোনমিক বেসড ডাকা হয়। গোল্ডেন ক্রিসেন্ট কেন বলা হয়, কারণ আফিম উৎপাদন করে, এইটা মাথায় রাখবেন যে গোল্ডেনের সাথে আফিমের সম্পর্ক। আফিম কিন্তু একটা মাদক দ্রব্য। ঠিক আছে। এখন আমি এখানে একটা সম্পূরক কোশ্চেন করি আপনাদেরকে, আপনারা আমাকে জানান তো আপনারা এটা জানেন কিনা। বাংলাদেশের একটা অঞ্চল আছে, সে অঞ্চলে হচ্ছে আপনার গাঁজা উৎপাদন করা হয়, এই জন্য ওটাকে গোল্ডেন ভিলেজ বলা হয়। এখন আপনারা আমাকে বলেন, এই গোল্ডেন ভিলেজ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত, দেখি বলতে পারেন কিনা, বা এটা জানা আছে কিনা আমি একটু দেখতে চাই। আমরা একটু আগে পড়লাম গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ক্রিসেন্ট বলা হচ্ছে আফিমের জন্য। আর তামাক উৎপাদনের জন্য বাংলাদেশের একটা জেলা আছে, সে জেলাকে বলা হয় গোল্ডেন ভিলেজ। কোন জেলার বলেন তো একটু। কুষ্টিয়া। কুষ্টিয়া। আচ্ছা, কুষ্টিয়া। আপনারা এটা জানলেন কিভাবে, জিকেতে পড়েছেন? থাকা আর লিখতে হবে না, সবাই সবাই লিখতেছে। বুঝছি, সবাই জানেন আপনারা। আচ্ছা, তার মানে বোঝা গেল যে মাদক জাতীয় জিনিস যেগুলো পৃথিবীতে আছে, এই মাদককে যখন আমরা পড়বো তখন মাদকের জায়গায় আমরা গোল্ডেন শব্দ ইউজ করতেছি। একটা জায়গাতে তামাক উৎপাদন করা হচ্ছে তাই আমরা বলতেছি গোল্ডেন ভিলেজ, আর একটা জায়গাতে আফিম উৎপাদন করা হচ্ছে এই জন্য আমরা বলতেছি গোল্ডেন ক্রিসেন্ট। অর্থাৎ এই যে মাদক সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে, উৎপাদন যেখানে করা হচ্ছে, এগুলোকে এই নামে ডাকা হচ্ছে। আর একটা আছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, এটাও মাদক চোরাচার কারবারের জন্য। গোল্ডেন ওয়েজ, এটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আছে। আমরা একটু আগে যেটার কথা বললাম যে গোল্ডেন ভিলেজ, এটা কোথায় আছে, দেখুন বলা আছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়। তার মানে নেশা জাতীয় দ্রব্য বা মাদক জাতীয় যে জিনিসগুলো আছে সবগুলোকে গোল্ডেন বলা হচ্ছে। গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ভিলেজ। ওকে। লাস্ট একটা হচ্ছে বাফার রাষ্ট্র। বাফার রাষ্ট্র মানে কি জানেন? বাফার রাষ্ট্র মানে হচ্ছে দুইটা দেশ মারামারি করবে দুই সাইডে, মাঝখানে একটা দেশ দর্শকের ভূমিকায় থাকবে, এটা হচ্ছে বাফার রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম নামক যে রাষ্ট্রটা আছে সে মাঝখানে বসে আছে, তার দুপাশে দুইটা পরাশক্তি যুদ্ধ করতেছে, সে দেখতেছে। বুঝতেছেন? তার মানে দুপাশে দুইটা দেশ, এই যে বলতেছে দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ রাষ্ট্রের সীমান্তে অবস্থিত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স এবং জার্মানির মধ্যবর্তী রাষ্ট্র কোনটা? বেলজিয়াম। এটা একটু দাগায় রাখবেন, মার্ক করে রাখবেন আপনাদের ডাইজেস্টে। তাহলে বাফার রাষ্ট্র মানে কি, দুই পাশে যুদ্ধ হচ্ছে, মাঝখানে একটা দেশ আপনার রয়েছে, যুদ্ধ করছে না সে, সেটা হচ্ছে বাফার রাষ্ট্র। এরকম একটা এক্সাম্পল হচ্ছে কি বেলজিয়াম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দুপাশে, এক পাশে ফ্রান্স আছে, এক পাশে জার্মানি আছে, তারা যুদ্ধ করতেছে, অক্ষ শক্তি মিত্র শক্তি, আর মাঝখানে কি বেলজিয়াম দর্শকের ভূমিকায় আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি বাফার রাষ্ট্র। তাহলে আমরা মোটামুটি ভাবে আমাদের সাতটা মহাদেশ ছিল, সাতটা মহাদেশ সম্পর্কে আমরা বেশ কিছু ইনফরমেশন জেনেছি। এরপর হচ্ছে বিভিন্ন অঞ্চলগুলো সম্পর্কে জানলাম। মোটামুটি ভাবে আমরা আমাদের কোর পড়াশোনা শেষ করে ফেলেছি, এখন আমরা খুবই ফাস্ট আগাবো। হ্যাঁ, এখন যে দেশগুলি আমাদের এখানে আসবে, এই দেশগুলোর রাজধানীর নাম আমরা দেখবো, যে কোন দেশের রাজধানীর নাম কি। এটা আমি পড়াচ্ছি না, দাগাই দিচ্ছি, আপনারা আপনাদের ডাইজেস্টে দাগাই নেবেন কিন্তু। ওকে।
ঠিক আছে, আপনারা আসেন পরবর্তী স্টেজে। বিভিন্ন দেশ ও রাজধানী। আপনারা কি পেয়েছেন 24-25 পেজ? ওকে, আমি এখানে গুরুত্বপূর্ণ দেশের রাজধানীর নামগুলো আপনাদেরকে একটু মার্ক করে দিচ্ছি। শ্রীলঙ্কা নামটা নিচে নেমে গেছে, আমি একটু লিখে দিচ্ছি। ওকে, শ্রীলঙ্কা। প্রথমে দাগাবেন শ্রীলঙ্কা নামক এই দেশটা। এরপরে হচ্ছে আহ কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান। ওকে, দেখতে পেয়েছেন, দ্রুত আগাবো কিন্তু আমরা এখানে এখানে আমরা খুব বেশি আলোচনা করব না, কারণ এটা আমরা আমরা সবাই জানি যে শ্রীলঙ্কার রাজধানী জয়বর্ধনেপুর কোর্টে, পাকিস্তান ইসলামাবাদ, ভারত নয়াদিল্লি, বাংলাদেশ ঢাকা। আমি এখানে খুব ফাস্ট আগাবো, যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো বুঝবেন যে বিগত বছরে কোথাও না কোথাও এসছে। আমি সেগুলো একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করতেছি, কেমন? ওকে, আমরা দাগাবো হচ্ছে আফগানিস্তান, দাগাবো হচ্ছে থাইল্যান্ড, তারপর হচ্ছে কম্বোডিয়া, লাওস, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আমরা দাগাবো জর্ডান, কাতার। ওকে, উজবেকিস্তান, সিরিয়া, লেবানন, পূর্ব তিমুর, ব্রুনাই। তারপর হচ্ছে কোনটা, মঙ্গোলিয়া। আমাদেরকে দেখাতে হবে ইয়েমেন। তারপর বাহরাইন, আজারবাইজান। এ পর্যন্ত হলো আমরা এশিয়ার দেশগুলো দাগিয়ে দিয়েছি, কিন্তু আপনারা পড়বেন যে কোন দেশের রাজধানীর নাম কোনটা। এখন খুবই ফাস্ট আগাবো আমরা, এখন আমাদের দ্রুত শেষ হয়ে যাবে। এশিয়া শেষ, আমরা ইউরোপে আসছি এখন। যারা বই খুলে নেয় আপনারা আপনারা যদি পারেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ফিনল্যান্ড, এটা রিসেন্ট আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এসছে, রিসেন্টলি আসছে। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? হেলসিঙ্কি। ডেনমার্ক দাগিয়ে ফেলেন। ওকে, এরপর হচ্ছে আলবেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা। ওকে, কসোভো, বেলারুশ আসছে এর আগে। তারপর হচ্ছে অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইতালি। এরপর হচ্ছে পোল্যান্ড দাগিয়ে ফেলেন। আচ্ছা, পোল্যান্ড পরে দিচ্ছি। এরপর হচ্ছে সুইডেন, লিথুনিয়া, মেসিডোনিয়া। তারপর হচ্ছে ইউক্রেন, পর্তুগাল, যুক্তরাজ্য, লন্ডন, তা আমরা সবাই জানি মোটামুটি। এরপর হচ্ছে লিচেনস্টাইন, জর্জিয়া। এগুলো হচ্ছে ইউরোপের দেশগুলো দাগিয়ে দিলাম। আমরা দ্রুত আগাবো কিন্তু এখানে, এই পেজ শেষ। আফ্রিকার দেশে আসি আমরা। কমোরস, জাম্বিয়া, কেনিয়া। এরপরে হচ্ছে উগান্ডা। সিচেলিস, এটা হচ্ছে আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র আয়তনে। সিচেলিস কি আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। ওকে, ব্যাস এই পর্যন্ত গেল, আমরা পরবর্তীতে আগাই। মাদাগাস্কার, সোমালিয়া, ইরিত্রিয়া। এরপর হচ্ছে চাঁদ, গাম্বিয়া, সিয়েরা লিওন, মিশর। তারপর তিউনিসিয়া। দক্ষিণ আফ্রিকার হচ্ছে 3টা রাজধানী আছে, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার যে প্রশাসনিক যে রাজধানী তার নাম হচ্ছে কি? প্রিটোরিয়া। মাথায় রাখবেন, প্রশাসন আর প্রিটোরিয়া দুইটাই দিয়ে। সংবিধান বা তাদের যে সংসদ যেখানে আছে এটার নাম কি? কেপ টাউন, এইটা। আর এটা হচ্ছে বিচার বিভাগ, যেখানে আদালত, একে ব্লোয়েমফেন্টেইন। 3টা রাজধানী কার? দক্ষিণ আফ্রিকার, এটা মাথায় রাখবেন কিন্তু। দক্ষিণ আফ্রিকার 3টা রাজধানী, একটা প্রশাসনিক, একটা সাংবিধানিক, আর একটা কি? বিচার বিভাগীয়। ওকে, আচ্ছা, আমরা দেখাই। ইথিওপিয়া, জিবুতি, তারপর হচ্ছে মৌরিতানিয়া, সেনেগাল, আলজেরিয়া, মরক্কো। ওকে, ব্যাস এ পর্যন্ত আফ্রিকা থেকে এগুলো। আপনাদের অসুবিধা হচ্ছে কিনা? আমরা কিন্তু খুব ফাস্ট আগাচ্ছি, প্রবলেম হলে আমাকে জানায়েন। ওকে, উত্তর আমেরিকাতে আমরা আসি, দ্রুত দাগাই দিব এখান থেকে। এখানে দাগাবো হচ্ছে আমরা আহ মেক্সিকো, মেক্সিকো সিটি। ওকে, মেক্সিকো, পানামা, গুয়েতেমালা। কানাডা দাগিয়ে রাখি আমরা। তারপর হচ্ছে আহ সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। ওকে, আচ্ছা, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, কোস্টারিকা, নিকারাগুয়া। ব্যাস এগুলো আমেরিকা থেকে, এগুলি ভালো করে পড়বেন। দক্ষিণ আমেরিকাতে আমরা আসি।
ব্রাজিল, সুরিনাম, গায়ানা, আর্জেন্টিনা, কলম্বিয়া, বলিভিয়া। এরপরে পড়বেন হচ্ছে চিলি, ভেনেজুয়েলা। ব্যাস, এগুলি থাকা আপাতত। ওশেনিয়াতে আমরা আসি: অস্ট্রেলিয়া, উম, ফিজি, পাপুয়া নিউ গিনি, নিউজিল্যান্ড, নাউরু। নাউরু আবার এই ওশেনিয়ার সবচেয়ে কি ক্ষুদ্রতম দেশ। ওকে, পালাওটা দেখবে আমাদের। ব্যাস। নাইস টু নো। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী ভ্যাটিকান সিটি, উচ্চতম রাজধানী লাপাজ। এগুলি একটু দেখে রাখবেন। ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে এথেন্স। আমেরিকাটা হচ্ছে আমেরিকান ক্যাপিটাল কালচার। আরব বিশ্বেরটা হচ্ছে কায়রো। ব্যাস। আমরা মোটামুটি আমাদের যে মহাদেশ কেন্দ্রিক আলোচনা ছিল, আমাদের 7টা মহাদেশ এবং বিভিন্ন অঞ্চল, এগুলো আমরা মোটামুটি পড়ে শেষ করলাম। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে মহাদেশ ভিত্তিক গুরুত্বপূর্ণ দেশ সমূহের আলোচনা। এখন বলুন, যে একটু আগে যে অভিযোগ করতেছিলেন যে ভাইয়া দ্রুত আগান, খুব ফাস্ট আগান, এখন বলুন যে আমরা কত দ্রুত শেষ করে ফেললাম। অনেকগুলো পেজে কিন্তু আমরা মানে পড়িই নাই, কিছু কিছু বলিই নাই কিন্তু। এগুলো আমরা আগে জাস্ট বলে দিয়েছি, পরে ওই ধারাবাহিকতা অনুসারে দাগিয়ে দিলাম। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, দেখি আপনারা বলতে পারেন কিনা। আমরা যে দুইটা দেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল ফ্যান, যে দুইটা দেশের, একটা আর্জেন্টিনা, একটা কি ব্রাজিল। এখন আপনারা আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুইটা দেশের রাজধানীর নাম জানেন কিনা একটু লিখে দেন আমাকে কমেন্ট সেকশনে। আর্জেন্টিনার রাজধানীর নাম কি, ব্রাজিলের রাজধানীর নাম কি, একটু লিখে দেন, আমি দেখতে চাই। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন। একজন লিখতেছেন যে বুয়েন্স আয়ার্স, আর হচ্ছে কি ব্রাসিলিয়া। ব্রাসিলিয়া, বুয়েন্স আয়ার্স। ঠিক আছে। না, আপনাদেরকে আর আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কোশ্চেন করবো না, আপনারা শুধু 7 আপ লিখেন। আমি বললাম ব্রাজিলের রাজধানীর নাম কি, আপনারা লিখছেন 7 আপ। নো, এই কাজ করা যাবে না। যারা ব্রাজিলের সাপোর্ট করেন তাদের মনে আঘাত লাগবে। ওকে, আমাদের প্রথম টপিক শেষ। আমাদের আজকের লেকচারের দুইটা টপিক। একটা হচ্ছে যে আমরা মহাদেশগুলো চিনবো, অঞ্চলগুলো চিনবো, আমরা মোটামুটি চিনে ফেলেছি। হ্যাঁ, বাকি কাজ হচ্ছে আপনার মানে হোমওয়ার্ক, ম্যাপ ভিত্তিক আপনি কাজগুলো করবেন। আর এখন যেটা আমরা শিখবো, এই 7টা মহাদেশের বিভিন্ন দেশে বেশ কিছু আলোচিত ইভেন্ট আছে, বেশ কিছু আলোচিত ঘটনা আছে। আমরা সেই আলোচিত ঘটনাগুলো এখন বলার চেষ্টা করব, কেমন? আমাদের প্রথমে আসছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে আমাদের যে ভারত নামে একটা দেশ আছে, এই দেশের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, মোটামুটি ভাবে বলা যায় যে ভারতের প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী হিসেবে বা প্রতিবেশী যারা আছে সবার সাথে মোটামুটি ভারতের সম্পর্কের টানাপোড়েন আছে। খুব ভালো সম্পর্ক নেই ভারতের প্রতিবেশীদের সাথে। হ্যাঁ, তা আমরা এখন দেখার চেষ্টা করি আসলে প্রবলেমটা কোথায়। এই যে ভারতবর্ষ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ভারতবর্ষ কিন্তু একটা সময় একত্রিত অবস্থায় ছিল। এরপর যখন আপনার 1757 সালে পলাশির যুদ্ধ যখন হয়, পলাশির যুদ্ধের মাধ্যমে কিন্তু আপনার এই বাংলার বা এই অঞ্চলের একদম সূর্য ডুবে যায়, স্বাধীনতার সূর্য ডুবে যায়, তখন ব্রিটিশরা এখানে চলে আসে। এরপর থেকে নিয়ে শুরু করে আপনার প্রায় দীর্ঘ 200 বছর, 190 বা 200 বছর এই সময়কাল হচ্ছে ব্রিটিশরা আমাদেরকে শাসন করে। 190 বছর ব্রিটিশ শাসন। এই 190 বছরে এখানে অনেক কিছু ঘটে। ব্রিটিশরা আসার আগে আমাদের এই অঞ্চলের মানুষ, আমরা যে এক, আমাদের মধ্যে যে কোনো প্রকার সাম্প্রদায়িক যে ডিফারেন্স যেটা থাকে বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে খারাপ অবস্থান, এটা কিন্তু তখন ছিল না। এগুলি আসছে কখন? এগুলো ব্রিটিশদের মাধ্যমে আমাদের মধ্যে আসছে। তারা এসে একটা রুল অ্যাপ্লাই করেছে, যে ডিভাইডেড রুল, ভাগ কর শাসন কর। তারা জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে মানুষকে ভাগ করেছে আর শাসন করে গিয়েছে। সর্বশেষ তারা যখন 1947 সালে এই অঞ্চল থেকে পলায়ন করলো বা চলে গেল, যখন যাওয়ার পরেও এই অঞ্চলে মানুষের মধ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে আপনার ডাউন হয়েছে, বা সম্প্রীতি যে আস্তে আস্তে সম্প্রীতির লেয়ারটা যেন লো বা নিচে চলে গিয়েছে, এই ইফেক্টটা কিন্তু পরবর্তীতে থেকে যায়। কখন থেকে যায়? যখন হচ্ছে আপনার পাকিস্তান এবং ভারত বিভক্ত হয় দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে। আমরা জানি দ্বিজাতি তত্ত্বের মানে কি, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশ হবে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশ হবে। বাট প্রবলেম হলো কখন? কাশ্মীরটা নিয়ে।
বুঝছেন? এই কাশ্মীরটা নিয়ে হচ্ছে প্রবলেম হয়ে গেল, মানে কাশ্মীর অঞ্চলটা নিয়ে। কেন? কারণ যখন ভারত এবং পাকিস্তান দুইটা অঞ্চল ভাগ হবে ধর্মের ভিত্তিতে, তখন দেখা গেল যে কাশ্মীর অঞ্চলটার বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম। সো বেশিরভাগ মানুষ তারা চাইলেও পাকিস্তানের সাথে অ্যাড হয়ে যেতে। কিন্তু ওই সময়ে কাশ্মীরে যিনি রাজা ছিলেন বা শাসনকর্তা যিনি ছিলেন, উনি ছিলেন হরি সিং, হিন্দু। উনি চাইলেন উনি ভারতের সাথে অ্যাড হয়ে যাবেন। এই যে রাজা চাইলে ভারতের সাথে অ্যাড হবে, আর মানুষ চাইতেছে তারা পাকিস্তানের সাথে অ্যাড হবে, এই যে চাওয়ার মধ্যে একটা পার্থক্য। এই জন্য এখন পর্যন্ত এই কাশ্মীর নিয়ে এই ভারত, এই পাকিস্তান, ইভেন চীন, তিনটা দেশের মধ্যে ক্ল্যাশ আছে। বুঝছেন? এই তিনটা দেশের মধ্যেই ক্ল্যাশ আছে। তো এই ক্ল্যাশগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করি। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার বেশ কিছু অংশ অলরেডি উঠে আসছে। আমরা দেখতে পাই 1757 সালে এই পলাশির যুদ্ধের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ওকে। এরপর 1947 পর্যন্ত প্রায় 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করে বা শোষণ করে। আমি যে ওয়ার্ডগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো আপনারাও চাইলে মার্ক করতে পারেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই 47 সালের 15ই আগস্ট এটা হচ্ছে কি ভারতের স্বাধীনতা দিবস। ভারত স্বাধীন হয় কত? 15ই আগস্ট 1947 সালে। হুম। আচ্ছা, 1975 সালে একটা স্বাধীন রাষ্ট্র যার নাম সিকিম, এই সিকিম এসে ভারতের সাথে অ্যাড হয়ে যায়। এই ভারতের বর্তমান অঙ্গরাজ্য আছে 28টা। সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম হচ্ছে রাজস্থান, সবচেয়ে ছোটটার নাম হচ্ছে কি গোয়া, আর সবচেয়ে নবীনতম যেটা তার নাম কি অন্ধ্রপ্রদেশ। বুঝতে পারতেছেন? আচ্ছা, আয়তনের দিক দিয়ে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ, আর জনসংখ্যার দিক দিয়ে প্রথম। সো আমি যেগুলো মার্ক করে দিয়েছি এগুলো আপনারা ভালোভাবে আত্মস্থ করবেন। যে 1757 সালে আমাদের এখানে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। এরপর প্রায় 200 বছর হচ্ছে শোষণ চলে। তারপর 1947-এ আসে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে দুইটা রাষ্ট্র বা দুই টাইপসের রাষ্ট্র হবে, একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভিত্তিতে, একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুর ভিত্তিতে। দুই টাইপসের রাষ্ট্র হবে, হ্যাঁ। দেখুন এর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে কি ভারত, সংখ্যাগরিষ্ঠ হিন্দুর ভিত্তিতে হবে এটা। ওকে। তো এখানে রাজ্য আছে কয়টা? 28টা। সবচেয়ে বড় কোনটা? রাজস্থান। সবচেয়ে ছোট কোনটা? গোয়া। আর নবীনতম যে প্রদেশ তার নাম কি? অন্ধ্রপ্রদেশ। এখন আমরা যে কথাটা বলছিলাম কাশ্মীর নিয়ে, আমরা সেই পয়েন্টে আসি। 1947-এ যখন ব্রিটিশরা চলে যাচ্ছিল, তখন ওই সময়ে কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাজ্য। ঠিক আছে? সংখ্যাগরিষ্ঠ রাজ্য। এই সংখ্যাগরিষ্ঠ রাজ্য তারা যেতে চাইলো পাকিস্তানের সাথে। কিন্তু ওই সময়ের যিনি রাজা ছিলেন কাশ্মীরে তার নাম হচ্ছে কি হরি সিং। এই যে হরি সিং, হরি সিং চাইলেন যে ভারতে যুক্ত হবে। এই যে জনগণ চাইলো পাকিস্তানের সাথে যুক্ত হবে, রাজা চাইলো ভারতের সাথে যুক্ত হবে। এ থেকেই কাশ্মীর সমস্যার সূত্রপাত হয়। দেখতে পেয়েছেন? এই থেকে সূত্রপাত হয়। এবং কাশ্মীরের যে বর্তমান যে এরিয়া, এর 43% নিয়ন্ত্রণ আছে কার? ভারতের, যার নাম জম্মু কাশ্মীর, লাদাখ, সিয়াচেন। আর 37% এরিয়া যার নাম হচ্ছে আজাদ কাশ্মীর, এটা কার নিয়ন্ত্রণে? এটা হচ্ছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। আর 20 ভাগ ভূমি হচ্ছে কি চীনের নিয়ন্ত্রণে। তার মানে আমরা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কাশ্মীর নামক যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কিন্তু আবার তিন দেশের মধ্যে আপনার ভাগাভাগ মানে ভাগ করা হয়েছে। তিনটা দেশ এই জায়গা নিয়ে কিন্তু টানা হেঁচড়া করে। এর মধ্যে একটা হচ্ছে কি ভারত, তার আছে 43%। এরপর আছে কোনটা? পাকিস্তান, তার আছে 37%। এরপর আছে কি চীন, তার আছে 20%। এখন আমি যেগুলো দাগিয়ে দিলাম এখান থেকে আমি প্রশ্ন করব, আপনারা আমাকে বলবেন যে যে কোনটা কি পড়াইতেছি আমরা ভুলে গেলাম। কাশ্মীর। এই কাশ্মীরের কত ভাগ অংশ বা কত পার্সেন্ট ভূমি পাকিস্তানের কাছে আছে? কত পার্সেন্ট? কাশ্মীরের কত পার্সেন্ট জায়গা পাকিস্তানের কাছে আছে, বা পাকিস্তানের নিয়ন্ত্রণে যে কাশ্মীরটা আছে যার নাম আজাদ কাশ্মীর, এই আজাদ কাশ্মীরটা মূল কাশ্মীরের কত পার্সেন্ট? হ্যাঁ, 37%। 37%, 37%। খুব ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনারা সবাই সঠিক উত্তর দিচ্ছেন, তার মানে এখন পর্যন্ত মোটামুটি আপনাদের সবারই ক্লাসে মনোযোগ ঠিকঠাক ভাবে আছে। আশা করতেছি পরবর্তী কয়েকটা মিনিট আমাদের সাথেই থাকবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কাশ্মীর কেন্দ্রিক যে কথাগুলো আছে বা কাশ্মীর কেন্দ্রিক যে আলোচনা আছে আমরা মোটামুটি এগুলো শেষ করতে পেরেছি। এখন আসি আমরা নিচে, যে ভারতের 7টা রাজ্য আছে, যেই 7টা রাজ্যকে একসাথে কি বলা হয়? সেভেন সিস্টার বলা হয়। সেভেন সিস্টার বলা হয় এই 7টা রাজ্যকে একসাথে। দেখুন এই সেভেন সিস্টারকে আমরা বুঝবো এই চিকেন নেকের সাথে। এইটা হচ্ছে আপনার ভারতের ম্যাপ। খেয়াল করেন, এটা হচ্ছে ভারতের ম্যাপ।
এই ভারতের ম্যাপ অনেকটা দেখতে চিকেনের ন্যায়। চিকেনটা কি, এই পাশে হচ্ছে চিকেনের মূল বডি, আর এখানে হচ্ছে কি গলা, আর এই পাশেটা কি মাথা। বডি, গলা, মাথা, এইভাবে দেখতে হচ্ছে আপনার কি চিকেন নেক। এখন এই চিকেন নেকের এই পাশে যে রাজ্য আছে আপনার, সাতটা রাজ্য, এই সাতটা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। মাথায় থাকবে, সাতটা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। আর এই সেভেন সিস্টার্স কোন রাজ্যগুলি আছে, দেখুন আছে হচ্ছে আপনার সাতটি রাজ্য সেভেন সিস্টার: অরুণাচল, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড। এই হচ্ছে কয়টা রাজ্য? সাতটা রাজ্য। আচ্ছা, এখন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই সাতটা রাজ্যের মধ্যে কয়টা রাজ্যের সাথে বাংলাদেশের বর্ডারের কানেকশন আছে, মানে আমাদের বর্ডারের সাথে কয়টা রাজ্য আছে। আমরা ম্যাপে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই সাতটা রাজ্যের সাথে আমাদের চারটা কানেকশন আছে। খেয়াল করে দেখুন এর মধ্যে কোন চারটা। এটা হচ্ছে মেঘালয়, এরপরে কি আসাম, এরপরে কি আছে মিজোরাম, এরপরে কি ত্রিপুরা আছে। তার মানে আমরা যে চিকেন নেকের কথা বললাম, এই যে চিকেন নেক, সাতটা বা সেভেন সিস্টার্স যে রাজ্য আছে, এই সাতটা রাজ্যের মধ্যে থেকে আবার চারটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে বা সীমান্ত শেয়ার করেছে। মনে থাকবে। আর এই যে গলা বা চিকেন নেক, এই গলাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। অর্থাৎ এই গলার এই পাশে বাংলাদেশ অবস্থান করতেছে, আর ওই পাশে কি নেপাল অবস্থান করতেছে। এক পাশে হচ্ছে বাংলাদেশ, এই পাশে হচ্ছে বাংলাদেশ, ও পাশে হচ্ছে নেপাল, মাঝখান দিয়ে ভারতের এই চিকেনের গলা। এই গলাকে বলা হচ্ছে কি করিডোর। মনে থাকবে, দেখুন এই কথা এখানে বললো যে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশ ও নেপালকে পৃথককারী একটি করিডোর। এই করিডোরের মাধ্যমে ভারত উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে কি সংযুক্ত হয়েছে। তাহলে আমরা সেভেন সিস্টার্স বুঝে ফেললাম। সেভেন সিস্টার্সের সাথে হচ্ছে বাংলাদেশের সীমান্ত যুক্ত আছে চারটা রাজ্যের সাথে, এটা আমরা দেখে ফেললাম। এবং একই সাথে আমরা আমাদের যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক আছে আমরা এটাও বুঝতে পেরেছি। ওকে, আমরা পরবর্তীতে আসি। এখন ভারতকে নিয়ে আরো বিবিধ কয়েকটা টপিক আছে, সেটা হচ্ছে ব্ল্যাক ক্যাট, মানে হচ্ছে সন্ত্রাস দমনের জন্য গঠিত একটা বাহিনী। এটা আপনারা পড়বেন, একটু দাগিয়ে দেই। ব্ল্যাক ক্যাট পড়বেন। মালাবার হিলটা হচ্ছে মুম্বাইয়ের একটি কি জনবহুল এরিয়া। ব্যাস, ভারত থেকে আমরা এই পর্যন্ত পড়লাম। আমরা আসি এখন পাকিস্তানে। পাকিস্তান নামক যে দেশটা আছে, এই দেশটার রাজ্য আছে কয়টা? পাঁচটা। আমরা একটু রাজ্যগুলো দেখার চেষ্টা করি। ওকে, পাকিস্তানের প্রদেশ আছে কয়টা? পাঁচটা প্রদেশ আছে। একটা নাম হচ্ছে কি বালুচিস্তান, এটা বালুচিস্তান। এরপর আছে কি সিন্ধু প্রদেশ, পাঞ্জাব প্রদেশ। এখানে লেখা আছে দেখুন, বালুচিস্তান, পাঞ্জাব, খাইবার পখতুন, সিন্ধু আর কি আজাদ কাশ্মীর। পাঁচটা প্রদেশ আছে। ওকে, এটা আপনারা জেনে নেবেন। আমরা জানলাম যে ভারতে আছে হচ্ছে 28টা, আর পাকিস্তানে আছে কয়টা? পাঁচটা। এখন একটু দাগিয়ে দেয় এখান থেকে পাকিস্তানের কি কি আছে। ওকে, হিন্দুকুশ পর্বত আছে পাকিস্তানে, এটা দাগিয়ে ফেলেন। আচ্ছা, তক্ষশিলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে অবস্থিত বৌদ্ধ ধর্মের স্মৃতি বিজড়িত এইটা, এটার নাম হচ্ছে তক্ষশিলা। তক্ষশিলাটা দাগিয়ে ফেলেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তক্ষশিলা পাকিস্তানের কোন রাজ্যে আছে বা কোন প্রদেশে আছে। কোনটা? পাঞ্জাব প্রদেশ। ওকে, আচ্ছা, মোমে গেট কেলেঙ্কারি এটা একটু বলে দিই। এই যে 2011 সালে পাকিস্তানের গভর্নমেন্ট, তারা আশঙ্কা করতেছিল যে তাদের দেশের সেনাবাহিনী কর্তৃক হয়তো বিদ্রোহ হবে, তারা হয়তো রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে। তো পাকিস্তান গভর্নমেন্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয় যে আমরা আশঙ্কা করতেছি আমাদের দেশের যে আর্মি আছে তারা দখল করে নিবে। সো এই মুহূর্তে তারা যেন দখল করতে না পারে, এই জন্য আপনি আমাদেরকে রাজনৈতিক এবং সামরিক সহায়তা দেন। এইটা আবার পরবর্তীতে ফাঁস হয়ে যায়। এটাকে বলা হয় কি মোমে গেট কেলেঙ্কারি। মনে থাকবে। আচ্ছা, পাকিস্তান থেকে আমরা এগুলি পড়বো। ব্যাস, আফগানিস্তানে আসি। আফগানিস্তান থেকে আমরা জাস্ট পড়বো এখানে 6টি দেশের সীমান্ত আছে বা সীমারেখা আছে, এ পর্যন্ত। আচ্ছা, আফগানিস্তান থেকে আমাদেরকে এটা পড়লে চলবে, বাকিটা আপনারা রিডিং পড়ে নেবেন আপনাদের ডাইজেস্ট থেকে। এখানে দাগানোর আহামরি খুব বেশি কিছু নাই। পরবর্তীতে আসি যে এই পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি যেটা ছিল, বামিয়ান বুদ্ধ মূর্তি যেটা আছে, এটা আফগানিস্তানে ছিল। বাট 2001 সালে তালেবান বাহিনী কর্তৃক এটা ভেঙে ফেলা হয়। এই সালটা আমাদের লাগবে। ওকে, ব্যাস। এরপর মালদ্বীপ। মালদ্বীপটা হচ্ছে দক্ষিণ মানে আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, এটা আমরা কিন্তু ম্যাপে পড়ে এসেছি। এখানে সার্ক ভুক্ত বলা হলো। সার্ক মানে বুঝেন? আমরা একটু আগে দেখে আসলাম যে দক্ষিণ এশিয়ার দেশ আছে কয়টা? আটটা। এই দক্ষিণ এশিয়ার দেশ যে আটটা আছে এদেরকে নিয়ে একটা সংগঠন আছে, হ্যাঁ, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক মানে হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই যে সংগঠনটা আছে, এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা ছিলেন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তার হাত ধরে সংগঠনটা হচ্ছে মানে পূর্ণতা লাভ করে। আচ্ছা, এই সার্কের সদস্য একটা দেশ, তার নাম হচ্ছে কি মালদ্বীপ। এই মালদ্বীপটা হচ্ছে আয়তনে এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, এবং এটি ভারত মহাসাগরে অবস্থিত। আর এখানে একটা কনসার্নের ব্যাপারটা কি জানেন, মানে মালদ্বীপ তো আপনার একটা দ্বীপ রাষ্ট্র, চারপাশে সমুদ্র আছে। আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে আশঙ্কা করা হচ্ছে যদি সমুদ্রের পানির উচ্চতা 58 সেন্টিমিটার বেড়ে যায়, তাহলে 2021 সালের মধ্যে বেশিরভাগ এরিয়ায় মালদ্বীপের হচ্ছে কি পানি নিচে ডুবে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য পৃথিবীর মানুষ যেন আর এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে কারণগুলি হয়, মানে গ্লোবাল মানে বৈশ্বিক যে উষ্ণায়নটা হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এইটা কমানোর চেষ্টা করে। কার্বন নিঃসরণ যেন কমায়, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড যেন বায়ুতে ছাড়া মানে কম ছাড়ে, বা আমাদের যে ব্যালেন্সটা আছে এটা যেন তারা নষ্ট না করে। এই প্রতিবাদ স্বরূপ বা পৃথিবীকে মেসেজ দেওয়ার জন্য মালদ্বীপের যে মন্ত্রিসভা আছে, এই মন্ত্রিসভা আপনার কি করছে, সমুদ্রের নিচে একটা বৈঠক করছে। সমুদ্রের নিচে একটা বৈঠক করেছে কয় সালে? 2009 সালে। পৃথিবীকে দেখাচ্ছে, দেখো তোমরা যে পৃথিবীটার যে ওয়ার্ম করতেছো বা জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে, এই প্রবলেম ফেস করতেছি আমরা। সুতরাং আমাদেরকে বৈঠক করতে হচ্ছে পানির নিচে, বা ভবিষ্যতে আমাদেরকে পানির নিচে ডুবে যেতে হবে। তো এখান থেকে তারা মেসেজ দিয়েছে পৃথিবীবাসীকে যে না, এই কাজগুলি আর করো না, আহ্বান জানিয়েছে তারা আমাদেরকে। এটা করেছে কোন সময়? ওই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম কি, মোহাম্মদ নাশিদ। মোহাম্মদ নাশিদ, তার মন্ত্রিসভা এই পানির নিচে বা সমুদ্রের নিচে একটা কি করেছে, বৈঠক করেছে। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন হয়তোবা। ব্যাস, মালদ্বীপ এ পর্যন্ত। তার পরবর্তী দেশ কি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এটা একটা দ্বীপরাষ্ট্র। এখান থেকে যেটা মেইনলি পড়তে হয় যে এই পৃথিবীর প্রথম যিনি হচ্ছে নারী প্রধানমন্ত্রী, তিনি কোন দেশের? শ্রীলঙ্কার। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী, তার নাম কি? শ্রীমাভো বন্দের নায়েক, 1960 সালে। তাহলে আমি এখন প্রশ্ন করি আপনাদেরকে আবার, আপনি আমাদেরকে উত্তর দেন যে পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী কোন দেশে হয়? শ্রী মাভো বন্দের নায়েক, উনি পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী, 1960 সালে হয়। আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে উনি কোন দেশের। হ্যাঁ, আপনারা কমেন্টে লিখতেছেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই লিখেছেন, অনেকেই লিখেছেন। আমাদের সাথে এখন হাজারেরও অনেক বেশি পার্টিসিপেন্ট আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর একটু ধৈর্য ধরেন। আচ্ছা, ওকে। শ্রীলঙ্কার যিনি 1960 সালে নির্বাচিত হয়েছিলেন, উনি কিন্তু হচ্ছে কি প্রথম প্রধানমন্ত্রী। ব্যাস, এখান থেকে আমরা এটা পড়বো। পরবর্তীতে আসি মিয়ানমার। এই মিয়ানমারে থাকে কারা? রোহিঙ্গারা থাকতো। রোহিঙ্গাদেরকে তারা মেরেছে, রোহিঙ্গাদেরকে তারা বাস্তুচ্যুত করেছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব তারা কেড়ে নিয়েছে। বুঝছেন? এই নাগরিকত্ব কেড়ে নিয়ে তারা এই জাতির জীবনটাকে এখন একদম ছারখার করে দিয়েছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় আপনার 1982 সালে। আর রোহিঙ্গাদেরকে ধ্বংস করার জন্য অপারেশন ড্রাগন কিং চালানো হয় 1978 সালে। এগুলি মার্ক করেন। মায়ানমার নামক যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্র দেখেন, এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে, এই রোহিঙ্গা কিন্তু হচ্ছে মায়ানমারের কিন্তু স্থায়ী জনগোষ্ঠী। বাট তারা তাদেরকে স্বীকৃতি দেয় নাই, বরং তারা তাদেরকে হত্যা করেছে 1978 সাল থেকে, এবং 1982 সালে এসে তাদেরকে না, তাদের কাছ থেকে নাগরিকত্ব ছিনিয়ে নিয়েছে। 2017 সালে এসে 20 লক্ষ রোহিঙ্গা আমাদের এই বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছে। কোথায় আশ্রয় গ্রহণ করেছে? ভাষানচরে। ভাষানচরটা কোথায় আছে? নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। এগুলি মার্ক করেন। আমি যেগুলো দাগিয়ে দিলাম এগুলি মার্ক করেন আপনার, এগুলি আমাদের লাগবে পরীক্ষার জন্য। যে রোহিঙ্গাদেরকে হত্যা করার জন্য 1978 সালে মিয়ানমার সরকার একটা অপারেশন চালায়, অপারেশন ড্রাগন কিং। 1982-তে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। 2017 সালে আবার তারা রোহিঙ্গাদের উপরে হত্যা করে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এই জন্য 20 লাখ রোহিঙ্গা আমাদের দেশে এসে আবার আশ্রয় গ্রহণ করে। এবং আশ্রয় দেওয়া হয়েছে কোথায়? নোয়াখালীর ভাষানচরে। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাষানচরে, ঠিক আছে। ওকে, মিয়ানমার গেল। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াটা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। এখন আরেকটা এখান থেকে আমাদের লাগবে, ইন্দোনেশিয়া।
নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা গ্রহণ করে, এটা দাগিয়ে ফেলেন। নেদারল্যান্ডের কাছ থেকে। আমরা ছিলাম ব্রিটিশদের উপনিবেশ, ওরা ছিল ডাচদের, মানে কি নেদারল্যান্ডের। নেদারল্যান্ডের আরেক নাম কি, বা ওই জাতিকে বলা হয় কি, ডাচ। ডাচ। ওকে। মুসলিম বিশ্বে নির্বাচিত প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান, তার নাম কি, মেঘবতী সুকর্ণপুত্রী। এটা দাগাবেন, এটা মুসলিম বিশ্বের। আচ্ছা, জনসংখ্যায় মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ কোনটা, ইন্দোনেশিয়া, এটা মার্ক করে ফেলেন। ওকে। ইন্দোনেশিয়ায় সর্বমোট দ্বীপ আছে 17,000। 17,000 কত দ্বীপ। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ আছে কোথায়, কানাডায়, 30,000-এরও বেশি আছে দ্বীপ রাষ্ট্র। ঠিক আছে, আমরা ইন্দোনেশিয়া থেকে এগুলো পড়বো। তারপরে নিচে আসি, ফিলিপাইন। ফিলিপাইন একটা দ্বীপ রাষ্ট্র। ফিলিপাইনের একটা জায়গা আছে যার নাম মিন্দানাও, মুসলিম অধ্যুষিত। পরীক্ষা যদি প্রশ্ন আসে ফিলিস্তিনের মুসলিম অধ্যুষিত যে দ্বীপ, সেটার নাম কি, মিন্দানাও। এই মিন্দানাও কিন্তু এখন আলাদা হতে চাচ্ছে। ওকে। আচ্ছা, এখান থেকে এটা পড়বেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, তারপর হচ্ছে এই দুইটা দেশ। আপনারা এখান থেকে একটু ভালো করে রিডিং পড়বেন। এখানে আমি স্পেসিফিক কিছু দাগিয়ে দিলাম না। এই দুইটা দেশ ভালো করে রিড করবেন, এই দুইটা দেশ। ওকে। তারপর আসি চীনে। চীন, আপনি যে চীনটা দেখতে পাচ্ছেন, এই চীনের এখানে বেশ কিছু ইতিহাস রয়েছে, ইতিহাসটা পড়বেন। আর চীনের মহাপ্রাচীর, এটা দেখতে হবে, কিন্তু সপ্তাশ্চর্যের একটা। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ছাড়া, মানে এর পরে কোনটা আছে, চীন। ওকে। আচ্ছা, নিচে আসি আমরা। ওকে। আচ্ছা, এটা এই পর্যন্ত থাক। চীনের আর একটা সমস্যা, চীনের একটা প্রদেশ আছে যার নাম কি, জিনজিয়াং প্রদেশ। হ্যাঁ, এই প্রদেশে মুসলিম বসবাস করে। এখানে মুসলিমদের উপরে আবার গণহত্যা চালানো হচ্ছে। মুসলিম যে গোষ্ঠীটা আছে তার নাম হচ্ছে কি, উইঘুর। পরীক্ষার প্রশ্নের আগে আসছিল, সম্ভবত মেডিকেলেই আসছিল, ডেন্টালে আসছিল মেবি, যে উইঘুর জনগোষ্ঠী আসলে তারা কোন দেশে বসবাস করে, বা চীনের কোন প্রদেশে আছে, জিনজিয়াং প্রদেশ। মনে থাকবে। ওকে। তাহলে আমরা চীন থেকে এটা পড়বো, নিউ সিল্ক রোড ইকোনমিক বেল্ট, এটা আমরা পড়বো, জাস্ট রিডিং পড়লে আমাদের হয়ে যাবে। এখানে এই পর্যন্তই থাক। ইরান আসি। ইরানের বিপ্লব হয় 1979 সালে। 1979 সালের আগে এখানে ছিল রাজতন্ত্র। পরবর্তীতে কি হয়, ইসলামী শাসন এখানে আসে। যদিও এই ইসলামী শাসনের ধরন হচ্ছে কি, শিয়া, বা শিয়া ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে। ইরাক। ইরাকটা আমরা হচ্ছে এখানে একবার রিডিং পড়ে নিব, এই টোটাল প্যারা যেটা আছে এটা পড়ে নিব। ব্যাস, নিচে আসি। অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার নাম হচ্ছে কি, ইসরায়েল। এই যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই চিত্রটাতে থেকে আলোচনা করে যাব। দেখুন, 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, এই যে জেমস বেলফোর, উনি ঘোষণা দিলেন যে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র গঠন করা হবে। অর্থাৎ তার আগে কখনো রাষ্ট্র ছিল না, ইহুদি রাষ্ট্র ছিল না। হ্যাঁ, উনি ঘোষণা দিলেন। আর এটা কোথায় হবে, এটা ফিলিস্তিন ভূখণ্ড করা হবে। তার এই সূত্র ধরে 1948 সালের 15ই মে এই ফিলিস্তিনের মাতৃভূমিতে সম্পূর্ণ অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভূখণ্ড, এখানে যে সবুজ অংশ, এই সবুজ অংশটা হচ্ছে কি, ফিলিস্তিন। এরপর তারা আস্তে আস্তে কি করে, দখল করে নিচ্ছে, সাদা অংশ যেটা আছে ইসরায়েল হয়ে যাচ্ছে। এটা বর্তমানে ফিলিস্তিন জাস্ট এই যে এই গাজা উপত্যকা আর পশ্চিম তীরের সামান্য কিছু অংশ, বাকিটা সব ইসরায়েল দখল করে নিয়েছে। তার মানে 1917 সালের আগ পর্যন্ত এই পৃথিবীতে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের আসলে অস্তিত্ব ছিল না। 1917 সালে যে আপনার বেলফোর ঘোষণা করা হয়, বেলফোর ঘোষণার মাধ্যমে কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। এরপরে কিন্তু তাদের সাথে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে, কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধগুলো কখন হয়েছে আমরা একটু দেখি এখানে। এখানে থাক, আমি একটু নিচে চলে যাই। যুদ্ধ কখন হয়েছে। আচ্ছা, প্রথমে হলো কি, বেলফোর ঘোষণা। 1917 সালে বেলফোর ঘোষণা হলো। এই বেলফোর ঘোষণার মাধ্যমেই আরবে আপনার ইসরায়েল রাষ্ট্র গঠন করা হলো। এরপর প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় 1948 সালে। এই যে ফিলিস্তিনি মাতৃভূমিতে যে আপনার অবৈধভাবে একটা রাষ্ট্র গঠন করা হলো, এর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করা হয়।
আর এই যুদ্ধে আপনার 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতা যুদ্ধবিরতি কার্যকর হয় এবং আরব ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি রেখা তথা গ্রিন লাইন চিহ্নিত করা হয়, মানে দুইটা দেশে বর্ডার আঁকা হয় সম্পূর্ণ অবৈধভাবে, জোর করে। দুইটা দেশ এখানে কেন হবে, বাট তারা এটা জোরপূর্বক করলো। এরপর আবার 1956 সালে সুয়েজ খাল নামক একটা জায়গা আছে, আমরা একটু ম্যাপে দেখি সুয়েজ খাল যেটা আছে। এই যে সুয়েজ খাল, সুয়েজ খাল যে এরিয়াটা আছে, এই সুয়েজ খাল এরিয়া দিয়ে পৃথিবীর বেশিরভাগ জাহাজ বাণিজ্য করে থাকে। ইউরোপ থেকে জাহাজগুলি এইভাবে এসে এইভাবে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। এই সুয়েজ খাল যখন মিশর গভর্নমেন্ট আপনার জাতীয়করণ করে নেয়, তখন এইখানে আবার যুদ্ধ হয়, আরব ইসরায়েল যুদ্ধ। বুঝতে পেরেছেন? এখানে 56-তে যুদ্ধ হয় কিসের জন্য? এই যে সুয়েজ খাল জাতীয়করণ করে নেওয়ার জন্য। এরপর আবার যুদ্ধ হয় 1967-তে এসে, এই আরেকটা যুদ্ধ, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যে এতগুলো যুদ্ধ হয়, যত যুদ্ধ হয় তত এখানে আপনার পশ্চিমা যে পরাশক্তি, লাইক ইউরোপ বা আমেরিকা, তাদের আধিপত্য এখানে বাড়তে থাকে। যত সময় যায় তারা তত বেশি দখলদারিত্ব চালায়। এই দখলদারিত্ব চালাইতে চালাইতে বর্তমান সময় এসে আপনারা ম্যাপে একটু আগে দেখতে পেলেন যে এখানে কি পরিমাণ জায়গা টোটালি তারা দখল করে নিয়েছে, আমরা দেখতে পেলাম। একটু ম্যাপে ফিরে যাই। এই যে প্রথম দিকে দখল, সবুজ অংশ টোটালি ছিল ফিলিস্তিনের, পরবর্তীতে আস্তে আস্তে দখল করতে করতে 44% থাকলো আর ফিলিস্তিনের। এর পরবর্তীতে দখল করতে করতে থাকলো 22%, তারপর থাকলো কি 15% বর্তমানে। দুইটা জায়গা, একটা হচ্ছে এই যে গাজা উপত্যকা, আর এটা হচ্ছে কি পশ্চিম তীর। এই গাজা উপত্যকায় প্রতিনিয়ত এখানে আবার আক্রমণ করা হচ্ছে। এই যে একটার পর একটা যুদ্ধ ঘোষণা করা হয় বা যুদ্ধ করা হলো, যুদ্ধের মাধ্যমে এই ফিলিস্তিনের নিরস্ত্র মানুষদের উপরে আক্রমণ করা হয়, তাদেরকে, তাদের উপরে দখলদারিত্ব চালানো হয়। এভাবে মোটামুটি এই আহ ফিলিস্তিনের বুকে দখলদার ইসরায়েল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিল। তো এই যে আমরা আরব এবং ইসরায়েল কেন্দ্রিক যে যুদ্ধগুলো জাস্ট সামারিটা বললাম, আপনাদের কাজ হচ্ছে এই ডাইজেস্ট বুক থেকে, এখানে ডিটেলস পুরোপুরি লেখা আছে, আপনারা পড়ে নেবেন, এটা আপনাদের কাজ। আমি জাস্ট সামারিটা বলে গেলাম। ওকে, আমরা নিচের দিকে যাই। আমরা বেশ অনেক দূর এগিয়ে গিয়েছি। আমরা এশিয়া মহাদেশ শেষ করলাম, আমরা নিচে আসি। ফিলিস্তিন আমাদের শেষ হলো এই পর্যন্ত। তুরস্কে আসি। তুরস্ক হচ্ছে এমন একটা দেশ যাকে বলা হয় আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। আমরা একটু আগে দেখে আসলাম, এই তুরস্ক নামক দেশটা পৃথিবীর দুইটা মহাদেশে অবস্থিত। ইউরোপ মহাদেশে অবস্থিত, আর কি এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়ার অংশকে বলা হতো কি এশিয়া মাইনর, আমরা একটু আগে দেখলাম। এই জন্য তুরস্কে বলা হচ্ছে কি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। আর ইস্তানবুল নামক যে শহরটা আছে, এই শহরটার মাঝখান দিয়ে একটা প্রণালী গিয়েছে, বসফরাস প্রণালী। এর ও পাশে হচ্ছে ইউরোপ আর এ পাশে কি এশিয়া, অর্থাৎ একটা শহর, তার একটা অংশ ইউরোপ মহাদেশে আর একটা অংশ কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। ওকে, ব্যাস, এটা গেল। মধ্যপ্রাচ্যের 18টি আরব দেশ আছে, এগুলি দেখে নেবেন। আর আরব দেশ অনেকগুলি নিয়ে বা আরবি ভাষাভাষী দেশগুলো নিয়ে গঠিত হয়েছে আরব লীগ। আরব লীগ যার সদর দপ্তর কায়রো, মিশর, এবং আরব লীগের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা? 22টা। এই যে 22টা। ব্যাস, আমরা আরব ইসরায়েল সংঘাত একটু আগে দেখে ফেলেছি, আমরা এখানে শেষ করি। আমরা সামনের দিকে আগাই। পিএলও প্রতিষ্ঠা এখানে আছে, চতুর্থ ইসরায়েল যুদ্ধ আছে, ক্যাম্প ডেভিড চুক্তি, এগুলো আপনারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, মানে ফিলিস্তিনের বুকে যে ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয়েছে, এই গঠন করার জন্য এক একটা আপনার চুক্তি বা তাদের উদ্দেশ্য। ওকে, আমরা আরব বসন্তে আসি একবারে। আরব বসন্ত, আরব বসন্ত মানেটা কি? অ্যারাব স্প্রিং মানেটা কি? মানে আরব অঞ্চলে বসন্ত এসেছে। আরব অঞ্চলে বসন্ত কিভাবে আসে? দেখুন, আরব অঞ্চলে আপনার বেশ কিছু স্বৈরা শাসক ছিল ওই সময়ে, বা তারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতা পাকাপোক্ত করে রেখেছে। এই যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ হয় কি হলো, এই যে তিউনিসিয়া নামক একটা দেশ আছে, ওই দেশে পুলিশের দুর্নীতির বিরুদ্ধে ন্যায় বিচার না পেয়ে 2010 সালের 17 ডিসেম্বর তিউনিসিয়ার তরুণ সবজি বিক্রেতা মোহাম্মদ বোয়াজিজি প্রকাশ্যে নিজ শরীরে আগুন জ্বেলে আত্মহত্যা দেন, মানে তিনি মারা যান, মৃত্যুবরণ করেন। এই যে একজন মানুষ তার নিজের গায়ে আগুন দিল বা তেল দিল, পেট্রোল ঢেলে সে যে মারা গেল আগুনে পুড়ে, এটা একটা প্রতিবাদ। আর এই প্রতিবাদের যে আপনার কি বলা যায় স্পিরিট, এটা পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়লো। এরপর আস্তে আস্তে যে সমস্ত দেশ আছে লাইক মিশর, ইয়েমেন, লিবিয়া, এই সমস্ত দেশের সরকার পতন হয়ে গেল। এই যে বিভিন্ন দেশের জনবান্ধব সরকার না, এই সরকারগুলোর যে পতন হলো, যার ফলে বলা হয় আরবে বসন্ত এসেছে। বুঝতে পেরেছেন? ওকে, আরব বসন্ত আমরা শেষ করলাম। 2010-এ শুরু হয়েছিল এটা। আমরা আসি ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশের একমাত্র মুসলিম দেশের নাম কি? আলবেনিয়া।
আলবেনিয়া। আচ্ছা, যুক্তরাজ্য। যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নাই, এটা দাগিয়ে নেন। এরপর হচ্ছে, এই পর্যন্তই থাক। যুক্তরাষ্ট্রের প্রথম রাজা রানী, এটা আমরা সবাই জানি, রাজা পঞ্চম জর্জ। এই পর্যন্ত। আচ্ছা, ওয়েস্টমিনিস্টার অ্যাবে, এটা একটা চার্চ, এটা দাগিয়ে নেন। এরপর আসি ফ্রান্সে। এই যে 1779 সালে বাস্তিল দুর্গের যে পতন, এটা দাগিয়ে নেন। ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব স্লোগানটা আমাদের লাগবে, ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা, স্লোগানটা লাগবে। স্লোগান দিয়ে বলবে যে আসলে এটি কোন বিপ্লবের স্লোগান। জার্মানিতে আসেন। জার্মানির যে চ্যান্সেলর যে পদটা আছে, এই পদটা প্রধানমন্ত্রীর সমতুল পদ, এবং অ্যাঞ্জেলা মার্কেল প্রথম মহিলা কি চ্যান্সেলর ছিলেন, এটা দাগিয়ে নেন। জার্মানির ফ্রাঙ্কফুর্টে সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয়। ওকে। বার্লিন প্রাচীর। এই প্রাচীর সম্পর্কে জাস্ট একটা লাইন বলে যায়। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জার্মানির পতন হয়, এই জার্মানিকে আবার দুই ভাগে ভাগ করে নেওয়া হয়। এক ভাগ সোভিয়েত ইউনিয়নের আন্ডারে চলে যায়, আর এক ভাগ কাদের, যুক্তরাষ্ট্র বা এই মিত্রদের হাতে চলে যায়। এই দুই জার্মানি আলাদা হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। পরবর্তীতে কি হয়, তারা আবার এক হয় 1990-তে এসে। আর 1989-তে তাদের মধ্যে যে প্রাচীরটা ছিল, এটা ভেঙে ফেলা হয়। এই যে এই বিভেদ প্রাচীর কি করা হয়, ভেঙে ফেলা হয়। 1990-তে আবার দুই জার্মানি কি হয়ে যায়, এক হয়ে যায়। ব্যাস, এটা গেল। রাশিয়ারটা দেখে নিলে হবে। এখানে থাক। আফ্রিকাতে আমরা আসি। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কেন বলে আমরা একটু আগে দেখে আসলাম। সুদান থেকে এখানে এই যে পার্টি, সুদান লিবারেশন আর্মি, এই পার্টির নামটা আমাদের পড়তে হবে। দক্ষিণ সুদান গেল, মিশর, উত্তর আমেরিকা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এই কথাগুলো না আমরা সবই বলে আসছি, এই যে কলম্বাসের কথাগুলো, 1492 সালের কথাগুলো সব বলে আসছি আমরা। আমরা এখানে ক্লোজ করি। ক্লোজ করে আমরা হচ্ছে আমাদের কোশ্চিন ব্যাংক যেটা আছে, আমরা কোশ্চিন ব্যাংকে চলে যাই আজকে। আচ্ছা, নিচে আমাদের যে প্রশ্ন ব্যাংক যেটা আছে, যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে তথ্যগুলো আছে, এগুলো আমরা দেখে নিব। আমরা এখন কোশ্চেন সমাধান করব। ওকে, আমরা একটু খেয়াল করি। মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় এই লেকচার থেকে বা আজকে আমরা যে আলোচনা করলাম, এখান থেকে আসলে কোন প্রশ্নগুলো আসছে। প্রথমে বলতেছে ফিনল্যান্ডের রাজধানীর নাম কি। আমরা এটা কিন্তু দেখে আসছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এটা এমবিবিএস 2014 সালে আসছে, বিসিএস 22তম বিসিএস এ আসছে, ঢাবি ভর্তি পরীক্ষা 2016-17-তে আসছে, আবার রাজশাহীতে আসছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন, মানে বিসিএস এর কোশ্চেন হুবহু মেডিকেলে আসছে। কি কোশ্চেন, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি। কি নাম, হেলসিঙ্কি। আচ্ছা, কোন দেশের ডাক টিকেটে সে দেশের নাম লেখা থাকে না। কোন দেশের, সেটা হচ্ছে আপনার যুক্তরাজ্য। এরপর, ঢাকা বিশ্বের কততম মেগা সিটি, 19তম মেগা সিটি। এখন প্রশ্ন, মেগা সিটি মানে কি। মেগা সিটি মানে হচ্ছে যে শহরে 10 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে, সরি 10 মিলিয়ন হবে, 10 মিলিয়ন। আর 10 মিলিয়ন মানে কি, 1 কোটি। অর্থাৎ যে শহরের জনসংখ্যা 1 কোটি, হ্যাঁ, এবং এখানে জীবন মান ভালো, এই সকল প্রকার ফ্যাসিলিটিস থাকবে, উন্নত অবকাঠামো থাকবে, এই ধরনের সিটিকে বলা হয় মেগা সিটি। এরকম মেগা সিটির দিক দিয়ে ঢাকা কততম, 19তম। আবার, প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিস লুসির কঙ্কাল 1974 সালে নিচের কোন দেশে আবিষ্কৃত হয়, ইথিওপিয়াতে। দেখুন, এটা আসলে কি, অস্ট্রালোপিথিসিন্স লুসি, এটা কি, এটা হচ্ছে আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে এক টাইপের আপনার প্রাণী ছিল। তাদের হাইট সর্বোচ্চ আপনার 1 মিটার, 1 মিটার না, 3 ফুট, হ্যাঁ তাহলে কাছাকাছি 1 মিটারের একটু বেশি হবে। এই প্রাণী যারা কিনা আপনার দু পায়ে চলতো, মাথা ছোট আকৃতির ছিল, লাইক এদেরকে বলা হচ্ছে তারা নাকি মানবদের পূর্বপুরুষ, তো এটা গেস করা হচ্ছে। তো এই টাইপের যে একটা প্রাণী আছে অস্ট্রালোপিথিসিন্স লুসি, এইটার যে জীবাশ্ম যেটা কঙ্কাল যেটা, এটা পাওয়া গেছে কোথায়, ইথিওপিয়াতে 1974 সালে পাওয়া গিয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা দেখি, বিডিএস, এটা ডেন্টালে আসছে 2007 এবং 2008 সালে। নিচের কোন দেশের সংবিধানে লেখা আছে দ্য কিং ক্যান ডু নো রং, অর্থাৎ রাজা কোনো রং কাজ করতে পারে না। মনে করা হয় যে রাজা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলে সে দেশ চালাচ্ছে, সো রাজা কোনো কি করতে পারে না, ভুল করতে পারে না। কোন দেশ, যুক্তরাজ্য। নিচের কোন দেশটি অতীতে অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয় না, এটা মেডিকেল আসছে 2005-06। উপনিবেশ মানে কি জানেন, উপনিবেশ মানে হচ্ছে, সাপোজ আপনারা ক্লাসরুমে যারা ক্লাস করতেছেন, আপনারা সবাই বাংলাদেশের, আর আমি আসছি ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে, এসে আমি আপনাদেরকে শাসন করতেছি। তাহলে আমি যে শাসক, আমি বাইরে থেকে আসছি না,
এই যে একটা দেশের শাসনকর্তা যদি বাইরের থেকে এসে শাসন করে, তাহলে সেটাকে বলা হয় ঔপনিবেশিকতা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেইটা। এরকম দেশ পৃথিবীতে আছে কি, মানে থাইল্যান্ড, যেখানে কখনো কোনো ঔপনিবেশিক শাসক আসে নাই। ওকে। আচ্ছা, নাসাউ কোন দ্বীপপুঞ্জের রাজধানী? এটা হচ্ছে বাহামা। এটা আমরা ম্যাপে ফাইন্ড আউট করবো। আমেরিকার পাশে আছে নাসাউ দ্বীপপুঞ্জ। ওকে। আচ্ছা, এরপরে স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? অস্ট্রেলিয়াতে ছিল। এটাও আবার ম্যাপ ভিত্তিক, ম্যাপ থেকে আসছে। নিচের কোনটি সঠিক নয়? আফগানিস্তানের বিমান সংস্থার নাম আরিয়ানা, এটা ঠিক আছে। কুয়েতের মুদ্রার নাম দিনার, এইটাও ঠিক আছে। শ্রীলঙ্কার ভাষা সিংহলি তামিল, এইটাও ঠিক আছে। বাট ভিয়েতনামের রাজধানী নমপেন নয়। ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয়। তার মানে এটা হচ্ছে কি সঠিক নয়। আমেরিকা কবে স্বাধীনতা ঘোষণা করে? 4 জুলাই 1776 সালে। তাহলে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে এই লেকচার থেকে আমরা সেগুলো মোটামুটি সমাধান করলাম। সাথে আমি একটুকু বলে দেই যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে বিগত বছরে স্পেশালি জিকের জন্য বিসিএস থেকে যে প্রশ্নগুলো আসছে, বিসিএস এর যে কোশ্চেনগুলো আপনাদের ডাইজেস্টে দেওয়া আছে, এই বিসিএস এর কোশ্চেনগুলো আপনারা একটু ভালো করে সলভ করবেন। ইভেন এর সাথে সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগত যে জিকের প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের ডাইজেস্টে দেওয়া আছে, এগুলো আপনারা সলভ করবেন। আশা করা যায় এগুলো থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো আমি হয়তো আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম। আপনারা হয়তো ক্লাসে বোর হয়েছেন। বোর হওয়ার পরেও এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন বা ক্লাসের সাথে ছিলেন, ধৈর্য ধরে আপনারা শেখার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেন, আপনাদের জানার চেষ্টা করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে কষ্ট করছেন, এই যে দিন রাত এক করে দিয়ে পড়াশোনা করছেন, রাতেও এই যে ক্লাস করতেছেন অনলাইনে, আবার পড়তে বসবেন। হ্যাঁ, তো এই যে এত পরিশ্রম করতেছেন, নিজের স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, প্রতিবেশী সবার স্বপ্ন পূরণ করার জন্য যে চেষ্টা করতেছেন, আমি দোয়া করতেছি যেন আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে আসলে ফুলফিল করে দেন, সাফল্যমণ্ডিত করে দেন। আপনাদের যার যার স্বপ্ন যেখানে আছে, যে মেডিকেলে পড়ার স্বপ্ন আছে, আল্লাহ তালা আপনাদের সকলকে সেই মেডিকেলে পড়ার জন্য আসলে তৌফিক দিক, কবুল করে নিক। আমি এই দোয়া করতেছি। আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আপনাদের সকলের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি। আর সবাই ভালো জায়গাতে চান্স পান। চান্স পেয়ে ডাক্তার হয়ে আপনি আর্তমানবতার সেবা করেন, মানুষের সেবা করেন, দেশের সেবা করেন। সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে বিদায় নেন, এই কামনা করতেছি, এই দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।